প্রথম যে ঘটনাটি আমরা শেয়ার করব, এই ঘটনাটি যিনি বলেছেন তার নাম হচ্ছে জোসেফ প্যাট্রিক। এই যে আব্দুর রহমান ভাইয়ের সাথে এক সময় বসে গল্প করছিলেন, তখন এই জোসেফ প্যাট্রিক আসেন। যখন জোসেফ প্যাট্রিক শোনেন যে তারা ভৌতিক বিষয় নিয়ে, কালো জাদু নিয়ে আলাপ আলোচনা করছেন, তখন জোসেফ প্যাট্রিক বলেন যে তারই গ্রামে ঘটে যাওয়া একটি ঘটনা, আর যার সাথে ঘটেছে সম্পর্কে ভাতিজা হয় আর কি, ভাইয়ের ছেলে। আর প্রথম ঘটনা যখন ঘটে তখন এই জোসেফ প্যাট্রিকের বয়স ছিল 15 বছরের মতো। শুরু করি ঘটনা। ঘটনাটি ঘটেছিল 2001 থেকে 3 সালের ভেতরে। আর নাইজেরিয়ার ডেল্টা স্টেটের ওভিও ওরো নামক গ্রামে ঘটনাটি ঘটেছিল। এই গ্রামে বাস করতেন একজন ধনী ব্যবসায়ী, তার নাম হচ্ছে উদি। পুরো নাম চুক উদি, আমরা সংক্ষেপে উদি বলে সম্বোধন করব। আর এই উদির একজন প্রতিবেশী যার নাম হচ্ছে এমেকা। এই উদি ছিলেন গ্রামের প্রভাবশালী একজন ব্যক্তি। প্রতিটা কাজে উনি তার ক্ষমতার ব্যবহার অপব্যবহার সবই করতেন। আর তিনি ছিলেন মারাত্মক ধরনের লোভী এবং প্রতারক টাইপের লোক। অপরদিকে তার প্রতিবেশী এমেকা ছিলেন কৃষক। তিনি দরিদ্র ছিলেন না, সচ্ছল ছিলেন। নিজস্ব জমিজমা ছিল, একটা বাড়ি ছিল, তার স্ত্রী, 3 ছেলে 2 মেয়ে, মোট তিনি সহ 7 জন নিয়েই তার পরিবার। আর এই উদির পরিবারের সদস্য ছিল 6 জন। তার এক ভাই ছিল যার চোখে সমস্যা ছিল, চোখে কম দেখত। উদির 2 জন স্ত্রী ছিল। তার যেই প্রথম স্ত্রী, তার ঘরে 2টি ছেলে সন্তান ছিল, আর তার দ্বিতীয় স্ত্রীর কোনো সন্তানাদি ছিল না, তার কোনো সন্তানাদি হতো না, উনি নিঃসন্তান ছিলেন। এই উদি গ্রামের সবচেয়ে প্রভাবশালী, ধনী এবং লোভী প্রকৃতির ব্যক্তি হওয়ার কারণে তার মধ্যে কিন্তু বেশ অহংকার কাজ করত। তো উনি একটা সময় চিন্তা করলেন তার পুরনো ঘর ভেঙে নতুন করে ঘর তৈরি করবেন। তিনি ঘর তৈরি করার জন্য কন্ট্রাক্টর অর্থাৎ ঠিকাদার ডাকলেন। তো ঠিকাদার আসার পরে বিভিন্ন ধরনের পরিকল্পনা দিলেন। ঠিকাদার পরিকল্পনা দিলেন কিভাবে ঘরটা তৈরি করা যায়। তো পরিবারের সাথে আলাপ আলোচনা করলেন, সবার পছন্দ একটা ডিজাইন ফিক্সড করলেন, সিদ্ধান্ত নিলেন যে কিভাবে ঘরটা তৈরি করবেন। সমস্যা হলো যে যেই জায়গাটা তিনি ঘর তৈরি করবেন, অর্থাৎ এক্সিস্টিং যে ঘরটা রয়েছে এটা তো ভেঙে নতুন করে তৈরি করতে হবে। তো নতুন করে ঘর তৈরি করলে পারে আগের ঘর থেকে কিন্তু নতুন ঘরের আয়তনটা বেশ বড় হবে। বড় অংশ যতটুকু হবে আর কি, এই অংশটুকু পড়ে যায় হচ্ছে পাশের জঙ্গলের মতো একটা জায়গার ভেতরে। ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। যদি ওই জঙ্গলের অংশটা না নেওয়া হয় তাহলে এই যে এমেকো, যিনি প্রতিবেশী কৃষক, তার বাড়ির জায়গাটা কিনে নিতে হবে। তখন উদি চিন্তা করলেন যে জঙ্গল কেটে যদি বাড়ি নির্মাণ করতেই হয় তাহলে তো অনেক সময়ও লাগবে, টাকা পয়সাও লাগবে। আর এই যে জায়গাটা, এই জায়গাটা মূলত সরকারি ছিল। এই জায়গার কোনো কাগজপত্র তার কাছে ছিল না। ওই থাকে না বাংলাদেশে এরকম যে এমন কিছু জায়গা রয়েছে মানুষ দখলে রেখেছে, ভোগ দখল করছে, কিন্তু কোনো কাগজপত্র নাই, সরকারি এরকম টাইপের জায়গা ছিল। ওইখানে যদি পাকা স্থাপনা করতে হয় তাহলে তো আইনি জটিলতায় পড়তে হতে পারে। এই জন্য এই উদির কাছে মনে হলো যে এমেকোর জায়গা নিয়ে বাড়ি নির্মাণ করাটাই ভালো হবে। ওই চিন্তা থেকেই তিনি এমেকোকে ডেকে বললেন যে আমি চাই যে আমি একটা নতুন বাড়ি নির্মাণ করব, কিন্তু আমার বর্তমান বাড়িটা ভেঙে তো বড় করে করতে হবে। জঙ্গলের ওই সাইডটা তো আর আমার নিজের না, তোমার বাড়ির জায়গাটা আমি কিনে নিতে চাই, আমার কাছে বিক্রি করে দাও। এ কথা শুনে এমেকো অবাক হয়ে বললেন যে ভাই, এটা কিভাবে সম্ভব? আমি আমার বাড়ি যদি আপনাকে দিয়ে দিই তাহলে আমি থাকবো কোথায়? তখন তো উদি অনুরোধ করতে শুরু করেন যে আমার কাছে বিক্রি করবা, টাকা দিব, তুমি আরেক জায়গায় চলে যাবা। তখন এই এমেকো বললেন ঠিক আছে, আপনার কাছে আমি বিক্রি করব, আপনার কাছেই আমি না হয় বিক্রি করলাম। তাহলে আপনি আমাকে আমার সমপরিমাণ জায়গা যতটুকু আছে, এই সমপরিমাণ জায়গা কিনতে আর এই ঘরটা তৈরি করতে যে পরিমাণ খরচ হয়, অর্থাৎ আমি যে ঘরে থাকি, এই খরচটা আমাকে দিয়ে দেন। অথবা আপনি সমপরিমাণ কোনো জায়গা অন্য কোনো জায়গায় নিজে কিনে আমার ঘরের মতো একটা ঘর উঠাই দেন, আমাকেও টাকা দিতে হবে না, আমি সেখানে চলে যাই। এই কথা শোনার সাথে সাথে এই উদিত রেগে গেল। সে বলে যে তোমার ধারণা হলো কিভাবে যে আমি এত টাকা তোমাকে দিব? আমি তোমাকে এত টাকা তো দিব না।
আমার একটা পরিকল্পনা আছে, আমি তোমাকে কত টাকা দিব, তুমি এই টাকা নিলে নাও, না হইলে ভাগো। ওই উদি একটা নির্দিষ্ট পরিমাণ টাকার কথা বলেছিল। তখন এমেকো দেখলেন যে পরিমাণ টাকা উদি দিতে চায়, এই পরিমাণ টাকায় তার একটা সাধারণ বাড়ি তো দূরের কথা, ছোটোখাটো বাড়ি তৈরি করাটাই দুষ্কর হয়ে যাবে, আর জাগার তো কোনো দামই ধরে নাই। এদিকে এই উদিত গ্রামে সবচেয়ে প্রভাবশালী এবং ধনী ব্যক্তি, সে অনেক অন্যায় করলেও মানুষ কথা বলতো পারতো না, মেনে নিত। এমেকো তো রাজি হয় না, কারো ভিটামাটি কিন্তু কেউ ছাড়তে রাজি হয় না। যখন এমেকো রাজি হলো না, তখন এই উদি এমেকোকে হুমকি দিয়ে বলল, জায়গা আমাকে দিলি না, না ঠিক আছে, থাক, তুই নিজেই এসে আমাকে জায়গা দিয়ে যাবি, যা। এমেকো কিন্তু বুঝতে পেরেছিল তার উপর ভয়ঙ্কর কোনো বিপদ আসছে, তবুও তার আসলে কিছুই করার নাই। কেননা এই বাড়িটা যদি সে দিয়ে দেয়, সে তার বাচ্চাদেরকে নিয়ে কোথায় যাবে? 7 জনের একটা পরিবার, যাবে এটা কোথায়? আর কার কাছে বিচার দেবে? এই উদিত নিজেই গ্রামের মাতব্বর, তার বিচারটা কে করবে? তারপরও আসলে আর একজন প্রভাবশালী ব্যক্তির কাছে নালিশ করেছিল, এতে করে কোনো ফলাফল আসলে এমেকোর পক্ষে আসে নাই। সপ্তাহখানেক চলে যায়, হঠাৎ করে এই এমেকোর বড় ছেলে, তার সাথে ঘটে যায় একটা ভয়ঙ্কর ঘটনা। রাতের বেলা সবাই একসাথে খাবার খেয়ে যে যার মতো তার ঘরে ঘুমিয়ে পড়েছে। তো তার যে বড় ছেলে, তার অন্য ভাইদেরকে সাথে নিয়ে, তার তো 3 ভাই 2 বোন আর এমেকো এবং এমেকোর স্ত্রী, 7 জন। তো 3 ভাই এক রুমে ঘুমিয়েছে। রাতের শেষ ভাগে হঠাৎ করে এই এমেকোর 2 ছেলে, মেজো এবং ছোট ছেলে, চিৎকার দিয়ে ওঠে, চিৎকার চেঁচামেচি করছে। এই চিৎকার শুনে এমেকো এবং তার স্ত্রী দৌড়ে গিয়ে দেখে তার যে বড় ছেলে, এই বড় ছেলে সেই এমনভাবে ঝুলে রয়েছে, সেটা একটা ভয়ঙ্কর দৃশ্য। তার ঘরের যেই একটা টিনের মতো একটা মাচা রয়েছে আর কি, ওইখানকার সিস্টেমে, ওই টিনের যেই ধারালো অংশ, এই ধারালো অংশের অর্ধেকটা বলতে গলার অর্ধেকটা এই ধারালো অংশের ভিতরে ঢুকে রয়েছে। মানে বিষয়টা এরকম যে আমরা কোনো একটা ফল, সেই ফলকে যদি আমরা কোনো একটা টিনের যে ধারালো অংশটা থাকে, মানে যেই অংশটা আমরা ধারালো হিসাবে দেখি, অর্থাৎ আমরা দেখি যে বৃষ্টি হলে টিনের যে অংশ দিয়ে পানি পড়ে, পানি মাটির উপর পড়ে যায়, ওই অংশটুকু তো আমরা ধারালো হিসাবে চিন্তা করতে পারি। আমাদের গায়ে যদি আঘাত লাগে ওখানে আমাদের গায়ে কেটে যেতে পারে। তো ওই রকম কোনো একটা অংশে আমরা কোনো একটা ফল যদি চাপ দিয়ে ঢুকিয়ে রাখি, অর্ধেকটা কেমন হয়? ঝুলে থাকে। ওই রকম গলাটার অর্ধেক অংশ ঢুকে রয়েছে, ঝুলছে পুরো বডি, রক্তে পুরো ঘর সয়লাব হয়ে গেছে। এটা তো কোনো মানুষের কাজ না। কোনো মানুষ নিজে থেকে এরকম শূন্যে উঠে টিনের এই ধারালো অংশে তার গলা ঢুকিয়ে দেবে, তারপর এভাবে ঝুলে রয়েছে, এটা কিভাবে সম্ভব? ভয়ঙ্কর এই দৃশ্য দেখে সবাই তো কান্না করতে থাকে, এমেকো কান্না করতে থাকে, তাদের স্ত্রী কান্না করতে থাকে, 2 মেয়ে চলে আসে অন্য ঘর থেকে, তারা কান্নাকাটি করছে। এত রাত্রে কান্নাকাটির শব্দ শুনে আশেপাশের প্রতিবেশীরাও চলে এসেছে। এই প্রতিবেশীদের মধ্যে কিন্তু এই উদিও ছিল। উদি এসে বলছে, আরে ছেলেটা খুব ভালো ছিল, সবার সাথে খুব ভালো সম্পর্ক ছিল, গ্রামের বেশিরভাগ মানুষ তাকে খুব ভালো জানতো। তো সে এরকম হাই হুতাশ করছে। যারা যারা লাশ দেখতে এসেছে সবাই বলছে এটা কোনো স্বাভাবিক মৃত্যু নয় এমেকো, নিশ্চয়ই এটার মধ্যে এমন কিছু বিষয় রয়েছে যা তাকে মরতে বাধ্য করেছে অথবা তাকে হত্যা করেছে। এই ছেলে কখনো এমন কাজ করবে না। যেহেতু পরিবারটা খ্রিস্টান পরিবার ছিল, খ্রিস্টান ধর্ম মতে লাশ দাফন করা হয়। এদিকে রাতের বেলা এসে, অর্থাৎ ঘুমানোর আগে, ঘটনাটা ঘটেছে গভীর রাত্রে বা ভোরের দিকে। তো পরদিন তো বিকালের মধ্যে লাশ দাফন হয়ে গেছে। তো রাতের বেলা এসে এই উদি এমেকোকে বলছে, এমেকো
তোমার একটা ছেলেকে কিন্তু হারিয়েছ, বুঝো কিন্তু এখনো সময় আছে, জায়গাটা আমাকে দিয়ে দাও। এই কথা বলার সাথে সাথে এমেকো রাগে দুঃখে ক্ষোভে এই উদিকে এলো পাথারে চড় থাপ্পড় দিতে শুরু করে। বেধরক মার খেয়ে উদি দৌড়ে বাড়ির বাইরে চলে যায়। উদি তো তারই প্রতিবেশী, তারপর উদি তো তার বাড়িতে চলে যায়। আর যাওয়ার সময় হুমকি দিয়ে বলতে থাকে, এমেকো অপেক্ষা করো, তোমার জন্য আরো বড় কিছু আসছে। এই হুমকির পর এমেকো থানায় মামলা করার জন্য যাওয়ার প্রস্তুতি নিয়েছেন ওই রাত্রেই। কিন্তু প্রতিমধ্যে গ্রামের কিছু লোকজন তাকে বলে দেয় যে তুমি তো ওদের সাথে লেগে পারবা না রে ভাই, তার থেকে ভালো হয় তুমি জায়গাটা দিয়ে দাও, আমরাও তোমার পক্ষ নিলে ও আমাদের পিছু নেবে, তখন কি হবে? তখন তো আমাদেরও ক্ষতি হবে। আর ওর সাথে লেগে কেউ কখনো পারছে? দিয়ে দাও, যে গেছে সে তো আর ফেরত আসবে না, কিন্তু আর কেউ যেন না যায় সেই ব্যবস্থা করো। একথা শোনার পর এমেকো বাড়িতে ফেরত আসে। চলে যায় আরো কয়েকটা দিন। হঠাৎ একদিন এমেকোর 2 মেয়ে তার মায়ের সাথে নদীতে গোসল করতে গিয়েছে। গোসল করতে যাওয়ার পর তারা ডুবে যায়। তারা কিন্তু দুজনেই সাঁতার জানতো, আর নদীতে তেমন পানি ছিল না। তাদের মা খুঁজতে থাকে, চিৎকার করতে থাকে, তাদেরকে পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে দেখে যে এই দুইজনই 10 মিনিট পর পানির নিচ থেকে ভেসে উঠেছে জীবন্ত অবস্থায় ভেসে উঠে নদীর পাড়ে গিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে আসছে। তাদের মা তাদের পেছনে পেছনে আসছে আর ডাকতে থাকে। তারা কোনো সারা শব্দ না করেই বাড়িতে গিয়ে লাফালাফি শুরু করে দিয়েছে, অদ্ভুতভাবে নাচানাচি শুরু করে দিয়েছে। নাচতে নাচতে তাদের পা ফেটে রক্ত বের হয়ে গেছে। এরপর তারা মাটির উপর পড়ে গেছে। মাটির উপর পড়ে শরীরটাকে মোচড়াচ্ছে, মানে শুয়ে শুয়ে যদি কেউ নাচার চেষ্টা করে যেরকমটা হয় এরকম। কিন্তু তারা কেন এমন করছে এটা বোঝা যাচ্ছে, তারা কোনো কথা বলছে না। একটা পর্যায়ে তাদের নাক মুখ দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে, তারপরও তাদের নাচ থামছে না। এরপর শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হতে থাকে, তারা দুজনেই মারা যায়। কেন এমনটা হলো? হঠাৎ করে পানির নিচেই কেন চলে গেল? 8 থেকে 10 মিনিট পর তারা ভেসে উঠল। এত সময় তো কোনো মানুষের পক্ষে পানির নিচে জীবিত থাকা সম্ভব নয়। তারা ওঠার পর বাড়িতে এসে কেন এভাবে নাচ শুরু করে দিল, এক মরণ নাচ। এমেকো গ্রামের এক তান্ত্রিকের কাছে যায়। কেন এমনটা হলো? কেন তার 3টা সন্তান এভাবে মারা গেল? সবকিছু শুনে তান্ত্রিক এমেকোকে বসতে বলে সে তার একটা নির্দিষ্ট ঘরে চলে যায়। সে কিছু তথ্য নিয়ে বাইরে বের হয়ে এসে বলে, এমেকো, তোমার এবং তোমার পরিবারের উপর শিগিদি জাদু করা হয়েছে। এই শিগিদি জাদু নাইজেরিয়ার খুবই প্রাচীন একটা কালো জাদু। এটি করার জন্য প্রথমে কবর থেকে মাটি এনে আগুন দিয়ে পুড়িয়ে একটা নির্দিষ্ট নদীর পানি দিয়ে মিশ্রণ করে মূর্তি বানানো হয়। আর এই মূর্তিটার সামনে একটা নবজাতককে বলি দিয়ে ইফরিত এবং ঘুল প্রজাতির জিনকে ডাকা হয়। যদি তারা এই বলি গ্রহণ করে তাহলে আরও কিছু প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে দিয়ে হত্যা করানো, ভয় দেখানো ইত্যাদি কাজ করানো হয়। আর এদের হত্যাকাণ্ডগুলো অত্যন্ত ভয়ানক হয়ে থাকে। এমেকো যে তান্ত্রিকের কাছে গিয়েছিল সেই তান্ত্রিক বলেন যে এই উদি প্রথমে এই জাদুর মাধ্যমে ঘুল এবং ইফরিদের সহায়তা নিয়ে এমেকোর ছেলের উপর হামলা করে। সে চিন্তা করেছিল এক ছেলেকে মারার পরেই জায়গা জমি দিয়ে দিবে। পরে যখন এই এমেকো উদির উপর হামলা করে তখন রেগে সে এমেকোর মেয়েদেরকে হত্যা করার জন্য আবার একই ধরনের এই শিগিদি জাদুর আশ্রয় নেয়। এমেকো তান্ত্রিকের কাছে জিজ্ঞেস করে, আচ্ছা সমাধান কি? তান্ত্রিক বলেন, বর্তমানে তোমাদের উপর জাদুর কোনো প্রভাব নেই, সে আবার আসবে তার প্রয়োজনীয় জিনিস না পেলে, তখন সে আবার তোমাদের উপর জাদু করতে পারে। অর্থাৎ এই উদিকে বুঝিয়েছে আর কি। তখন তান্ত্রিক জানান যে তুমি এখন যা করণীয় সেটাই করো। তুমি যদি প্রতিশোধ নিতে চাও আমি তোমার হয়ে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারি, আর তুমি যদি মনে করো যে না তুমি প্রতিশোধ নেবে না, তাহলে আমার পরামর্শ হলো তুমি এই জায়গাটা ওকে দিয়ে দাও পুরো পরিবার শেষ হয়ে যাবার আগে। এমেকো বললেন, না আমি কোনো প্রতিশোধ নিতে চাই না। এই কথা বলে উনি চলে আসেন। আসার পর উদির সাথে দেখা করেন।
তার পায়ে পড়ে কান্না শুরু করে দেন এবং বলেন যে উদি আমাকে মাফ করে দেন, আমি আপনাকে আমার বাড়ি দিয়ে দেব, তবে আমার কিছু চাওয়া আছে, যদি আপনি রাজি হন তাহলে আমার জন্য খুবই ভালো হয়, আপনি যদি রাজি নাও হন তারপর আমি দিয়ে দিব। তখন উদি বলেন ঠিক আছে বলো তোমার কি চাওয়া, তুমি আরো আগে রাজি হলে তো তোমার এত ক্ষতি হইতো না। তখন এমেকো বলেন আমি চাই আপনি আমাকে বাড়ি বাবদ যা টাকা দিবেন তা একবারেই দিবেন, ভেঙে ভেঙে দিবেন না, তাতে আমার কাজ হবে না। আর আমি যতদিন অন্য কোনো বাড়ির ব্যবস্থা করতে না পারি ততদিন আপনার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিবেন। আমার বাড়িতে কাজ শুরু করলে এবং কাজ শেষ হলে আমি চলে যাব, আর আপনার বাড়িতে যখন কাজ শুরু হবে তখন আমিও আপনার বাড়িতে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করে দিব, বিনিময়ে আপনি আমাকে পারিশ্রমিক দেবেন। এই কথাগুলো শুনে উদি রাজি হয়ে যায়। তখন এই এমেকো এবং উদি কয়েকদিনের মধ্যে সব পেপারস রেডি করে লেনদেনও শেষ করেন, অর্থাৎ নামমাত্র যে মূল্যটা দেওয়ার কথা ছিল সেটা একবারেই দিয়ে দেন, কারণ এত অল্প টাকা ভেঙে ভেঙে দিলে তো তার লাভ হবে না। এমেকো টাকা নিয়ে চলে যায়। এরপরে প্রায় 3-4 দিন পর ফেরত এসেছে। তো উদি এমেকোকে একটা ঘর দেখিয়ে বলে যে তুমি তোমার পরিবারের বাকি সদস্যদেরকে নিয়ে এখানে থাকো। বাকি সদস্য বলতে তখন তার 2 ছেলে, এমেকো আর এমেকোর স্ত্রী, এই 4 জন। অল্প কিছুদিনের মধ্যেই এমেকোর জায়গায় ঘর নির্মাণ শুরু হয়ে যায়, অর্থাৎ ঘর নির্মাণ তো আসলে এমেকোর জায়গা আর উদির আগের জায়গা এটা মিলিয়ে শুরু হয়। আর ছোট ছোট ঘর তো ছিল, এই ছোট ছোট কিছু ঘরে উদি অল্প সময়ের জন্য বা সাময়িক সময়ের জন্য নিজেরাও থাকা শুরু করে, আর অন্য আর একটা ঘরে এই এমেকোকে থাকতে দেয় পরিবার সহ। তো এইভাবে চলছে, কয়েক মাস পার হয়ে যায়। এদিকে উদির বাড়ির কাজও প্রায় শেষ পর্যায়ে। তখন এই এমেকো উদিকে বলে যে আমি তো পাশের গ্রামে একটা বাড়ি পেয়েছি, এই যে টাকাটা আপনি দিয়েছিলেন সেই টাকা দিয়ে ওই বাড়িটা আমি কিনে ফেলেছি, তো আমরা কালকে চলে যাই। তখন উদি বললেন তুমি চাইলে আরও কিছু এখানে থেকে যেতে পারো। তখন এমেকো বললেন না, এমনি অনেক কিছু হারায় ফেলছি, আর আপনি শেষ সময় এসে আমাকে যথেষ্ট উপকার করছেন, থাকতে দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আপনার প্রতি আমার কোনো অভিযোগ নাই। আপনার জায়গায় আমি থাকলে আমি রাগের বশে হয়তো বা এটা করতে পারতাম, আপনি সেটাই করেছেন, এটা নিয়ে আপনাকে আমি আর কোনো অভিযোগ করতে চাই না। আর তাছাড়া আমার 2 ছেলে, ওরা বড় হচ্ছে, ওদের জন্য আর একটু বড় বাড়ির দরকার, তো ভালো বাড়িটাই পেয়েছি, আমি চলে যাচ্ছি। তখন উদি সম্মতি দেয়, এমেকো পরিবার নিয়ে তার নতুন বাড়িতে চলে যায়। এই যে চলে গেল 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর, একদম সব কিছু স্বাভাবিক। 1 বছর পর থেকেই এই উদির পরিবারে কিছু সমস্যা হতে থাকে। রাত হলেই নাকি মনে হতো ওই বাড়িটার পরিবেশটা খুব গুমোট হয়ে যায়, মনে হয় শত শত মানুষ একসাথে তাদের বাড়িতে উপস্থিত হয়েছে। আর এই উদি বিভিন্ন ধরনের ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করে। রাত হলে তাদের বাড়িতে কুয়াশা নেমে আসতো, কি গরমকাল কি শীতকাল, কুয়াশা নেমে আসতো, এমন কি ঘন কুয়াশা, 2 হাত দূরের জিনিসও দেখা যায় না। কিন্তু তখন গরম, গ্রীষ্মকাল। আরো একটা ব্যাপার হতো, সেটা হচ্ছে মনে হতো সারা বাড়িতে কেউ আগুন জ্বালিয়ে রাখছে, বাড়িতে প্রচন্ড গরম অনুভূত হতো। এক রাত্রে উদি ঘর থেকে বের হয়ে যখন মাটিতে পা দিয়েছে তখন তার কাছে মনে হচ্ছিল সে আগুনের উপরে পা দিয়েছে, তার পায়ে ফোসকাও পড়ে যায়। আর তার চতুর্দিকে মনে হচ্ছে অনেক মানুষ, কিন্তু তাদেরকে দেখছে না। এরপর উদি এক তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বলে এইসব তোমার মানসিক সমস্যার কারণে হচ্ছে, তোমার উপর কোনো কালো জাদু এগুলো কিছু নাই। উদি বলে যে কালো জাদু নাই, এটা কিভাবে সম্ভব? মানসিক সমস্যা মানে মানসিক সমস্যা হলে কি আমার পায়ে ফোসকা পড়ে যাবে নাকি? আর বাড়িতে কুয়াশা কেন? এটা কি আমি একাই দেখি নাকি? আমার বাড়ির অন্য সদস্যরাও তো দেখে। আমার না হয় মানসিক সমস্যা, ওদের কি হয়েছে? তান্ত্রিক বলে যে না, কিছু না, আমি তো কোনো কিছু পাই না, আমার জিনেরা তো কোনো তথ্যই দিতে পারলো না, বললো যে তোমার কোনো সমস্যা নাই। তারপরে যেহেতু বলতেছো ঠিক আছে, দেখি 7-8 দিন পরে আসো, দেখি আমি কোনো তথ্য দিতে পারি কিনা। তো উদি 7-8 দিন পরে আবারও যায়। তখন এই তান্ত্রিক সে একটা তথ্য দেয়, সেটা হচ্ছে যে ইউরোবা গোত্রের
খুব বড় এক তান্ত্রিক খুবই প্রাচীন এক কালো জাদু করেছে। আর এই জাদুটা বংশ পরম্পরায় শিখে থাকে এবং ওরা নির্দিষ্ট বংশের বাইরে কাউকে এটা শেখায়ও না। এরপর এক তান্ত্রিকের নাম সে বলে যে সে এই কাজটা করেছে। তো উদি বাড়িতে ফেরত এসেছে, এসে দেখে তার দুই ছেলের ক্ষত বিক্ষত লাশ মেঝেতে পড়ে আছে। তার স্ত্রীদের খুঁজলো, তার তো দুইজন স্ত্রী, তারাও অজ্ঞান অবস্থায় পড়ে আছে। তাদের যখন জ্ঞান ফেরানো হয় তারা বলে যে এই দুই ভাই বিকেলবেলা বাড়িতে বসে বসে গল্প করছিল, সন্ধ্যার পর হঠাৎ করেই তারা কথা কাটাকাটি শুরু করে। এরপর দুজনেই একে অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং একে অন্যের আঘাতেই মারা যায়, দুজনই মারা যায়। উদিত কান্না করতে থাকে এবং বলে এ আমার পাপের শাস্তি। এরপর থেকে শুরু হয় নতুন সমস্যা। প্রতি রাতেই দেখা যায় উদি তার দুই ছেলের মারামারির শব্দ শুনত। এটা শুনে যখন বাইরে বের হতো তখন দেখতো তার দুই ছেলে মারামারি করছে আর উদিকে ডাকছে, হাতের ইশারায় ডাকছে, তাদের সাথে মারামারি করার জন্য আহ্বান করছে। আবার ঘুমালে সে স্বপ্ন দেখতো তার এই দুই ছেলে খুবই বিভৎস চেহারা নিয়ে তার দিকে তাকিয়ে আছে আর হাসছে আর বলছে আয় আমাদের সাথে চলে আয়, অনেক ধন সম্পদ পাবি, আয় আমাদের সাথে চলে আয়। আর মাঝে মাঝে স্বপ্নের মধ্যেও সে নিজেকে নিজেই আঘাত করত। ঘুম থেকে উঠে দেখতো তার শরীরের বিভিন্ন অংশ কেটে রক্ত পড়ছে। কিছুদিন পর উদি সেই ইউরোবা গোত্রের তান্ত্রিকের কাছে যায়, গিয়ে তান্ত্রিককে সবকিছু খুলে বলে। তান্ত্রিক সব শুনে বলে যে এই জাদু আমার গোত্রের কেউ একজনের মাধ্যমে করা হয়েছে, এটা সত্য, তবে সেটা আমি করি নাই। তোমাকে যে এই তথ্যটা দিছে এই তথ্যটা পুরোপুরি ঠিক না, তবে এতটুকু ঠিক যে আমাদের গোত্রেরই কেউ এটা করেছে। তিনি কিছুটা সময় নিয়ে তার কাছে থাকা পিশাচ গোত্রের এক জিনের মাধ্যমে জানতে পারেন এই জাদুটা আয়েলালা নামক এক ধরনের বিশেষ জাদু। আর আয়েলালা জাদুটা করা হয়েছে উদির পরিবারের উপরে, আর উদি করেছিল হচ্ছে অন্য ধরনের জাদু, শিগিদি জাদু। আর এই আয়েলালা জাদুটা এইটা অন্যান্য জাদু থেকে আলাদা। এই জাদু সাধারণত মানুষতান্ত্রিক এবং জিনতান্ত্রিকের চুক্তিতে করা হয়। এই জাদুর একটা বিশেষত্ব রয়েছে, যার উপর করা হয় সে আত্মহত্যা করবেই। আর কিছু মায়াজাল সৃষ্টি হয়ে থাকে তার চতুর্দিকে, সে একটা ঘোরের মধ্যে থাকে। এমনকি এই জাদুটা এই জাদুটা কিভাবে করা হয়েছে, কোন জিনের মাধ্যমে করা হয়েছে, এটা কোনোভাবেই নাকি বের করা যায় না। অর্থাৎ যেই মানুষতান্ত্রিক যেই জিনকে দিয়ে কাজ করায় সেই জিনের পরিচয় সেই মানুষতান্ত্রিক জানতে পারে না। এমন এক ধরনের জাদু এই আয়েলালা জাদু। উদি যখন তান্ত্রিকের কাছে সমাধান চায় তখন তান্ত্রিক জানান যে আপনি দ্রুত আপনার বাড়ি থেকে চলে যান। আমার জিনেরা আমাকে শুধু এতটুকু বলেছে যে আপনার এই বাড়িতে কালো জাদু করা হয়েছে, এই বাড়িতে থাকাটা আপনার জন্য মোটেও নিরাপদ না। আর এই জাদুর কিছু প্রক্রিয়া রয়েছে, যার উপর এই জাদু করা হবে যিনি করবেন তিনি আশেপাশেই থাকবেন, অর্থাৎ যার উপর করা হবে তার আশেপাশে থেকে জাদুটা করতে হবে। তখন উদি বুঝতে পারে এমেকো প্রতিশোধ নেবার জন্য এই কাজটি করেছে, কেননা সে তার বাড়িতে থেকেছিল। তার যেই নতুন বাড়ি সেই বাড়িটা নির্মাণ কাজে সে শ্রমিক হিসাবে শ্রম দিয়েছে। তখন বিভিন্ন জাদুর উপকরণ এই বাড়িতে সে পুঁতে ফেলেছে যখন বাড়িটা তৈরি করা হয়। এরপর উদি এমেকোকে খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তার কোনো খোঁজ পায় নাই। এক পর্যায়ে এমেকোর শ্বশুর বাড়িতে খোঁজ নিলে জানা যায় যে এমেকো কোনো এক রাত্রে সবার কাছে মাপ চেয়ে কোথায় যেন চলে যায়, কেউ জানে না। সে নাকি যাওয়ার সময় অনেকগুলো টাকা তার স্ত্রীকে দিয়েছিল এবং বলেছিল যে আমাকে খোঁজার চেষ্টা করো না। কয়েকদিনের মাথায় তার লাশ পাওয়া যায় জঙ্গলের কাছে। তার লাশ দেখে মনে হচ্ছিল কেউ ভেতর থেকে সবকিছু নিয়ে গেছে, শুধু চামড়া ছাড়া, হাড়গোড় কিছুই নাই। মাথার চামড়া অক্ষত, কিন্তু ভেতর থেকে কোনো হাড় নাই, খুলি নাই, কিচ্ছু নাই। চামড়ায় একটা দাগও নাই।
ঠিক যেমন একটা ফুটবল যদি চুপসে যায়, একটা টিউব যদি চুপসে যায় কেমন হয়, ওই রকম। একটা বেলুন যদি চুপসে যায় কেমন হয়, ওই রকম। এটা হয়েছিল এবেকোর সাথে। এদিকে উদি তান্ত্রিকের কাছে অনেক অনুরোধ করার পরেও কোনো সমাধান করতে না পেরে বাড়িতে চলে আসে। এই বাড়িতে তো সমস্যা চলছেই। তার ছোট স্ত্রী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তখন উদি ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে যে তার স্ত্রী গর্ভবতী। এটা শুনে উদি অবাক হয়ে যায়। তিনি বলেন, এটা কিভাবে সম্ভব? তিনি তো নিঃসন্তান। ডাক্তার বলেছিলেন তার কখনোই সন্তানাদি হবে না। তার থেকে 5 মাস পর অপরিপক্ক এক সন্তানের জন্ম দেন তার স্ত্রী। অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই বাচ্চার 1 হাত 1 পা, মাথার একটা অংশ, মানে একটা মানুষের বডির স্রেফ অর্ধেকটা যদি আমরা চিন্তা করি, ওই রকম। এই বাচ্চা জন্মের সময় কিন্তু উদির ছোট স্ত্রী মারা যায়। বাচ্চার জন্মের ঘণ্টাখানিক পর বাচ্চাটাও মারা যায়। উদি আবার সেই তান্ত্রিকের কাছে যান। তান্ত্রিক জানান যে আপনাকে আগেই বলেছিলাম এই বাড়ি থেকে চলে যেতে, আপনি কেন যান নাই? আমি আবার জিনদের মাধ্যমে যতটুকু খবর নিয়েছি, তারা আপনার এই স্ত্রীর উপর এমন কিছু জাদুর কথা আমাকে বলেছে, সেটা হচ্ছে যে নাসনাস প্রজাতির জিন চালান করা হয়েছে আপনার স্ত্রীর উপরে। আর এই যে সন্তানটা, এই সন্তানটা হচ্ছে সেই জিনেরই সন্তান। কারণ নাসনাস প্রজাতির জিনেরা 1 হাত 1 পা বিশিষ্ট হয়ে থাকে, ঠিক মানুষের অর্ধেক অংশ এমনটা হয়ে থাকে। আর এই ধরনের জাদুগুলোর বিরুদ্ধে আমাদের কোনো তান্ত্রিকই কিছু করতে পারে না। আপনার স্ত্রীর এই বিষয়টা যে বলতে পেরেছে, এটাই অনেক বেশি। কিছু করার তো কোনো ক্ষমতাই নাই। আরও একটা ব্যাপার হচ্ছে, যে ব্যক্তি এই জাদু করেছে সে নিজেকে বলি দেওয়ার মাধ্যমে অনেকগুলো জিনের সাথে চুক্তি করেছে। আপনি দ্রুত এই বাড়ি থেকে চলে যান, আর আপনি যেখানেই যান না কেন আপনার বাড়িটা যেন নদীর ওই পারে হয়। অর্থাৎ নদীর এই পারে তো আপনার বাড়ি, নদীর ওই পারে চলে যেতে হবে, এই পারে যেন না হয়। তাহলেই হয়তোবা আপনি কোনো সমাধান পেলেও পেতে পারেন। আর জিনগুলো এতটাই ভয়ঙ্কর, তারা এমন এক মায়াজাল সৃষ্টি করে রাখে, এই মায়াজাল ভেদ করা অন্য কোনো জিনের পক্ষেও সম্ভব নয়। উদিত বাড়িতে চলে আসে, সবকিছু গোছগাছ করবে, সবকিছু চেঞ্জ করে চলে যাবে। বললেই তো আর হয় না, নতুন করে বাড়ি তৈরি করেছে, এখন সবকিছু গুটিয়ে চলে যাবে। কয়েকদিনের মধ্যে আর কি, কয়েকদিনের মাথায় এই উদির ভাইয়ের মৃতদেহ তার ঘরেই পাওয়া যায়। তবে তার দেহটা অক্ষত থাকলেও তার জিহ্বাটা অস্বাভাবিকভাবে অনেকটাই বাইরে চলে এসেছিল। কয়েকদিনের মাথায় উদি এবং তার স্ত্রী বাড়ি ছেড়ে চলে যায়। উদির খোঁজ আর কেউই পায় নাই। উদির বাড়িটা পরিত্যক্ত অবস্থাতেই পড়েছিল। 2014 কি 15 সালের দিকে হঠাৎ একদিন উদির বাড়িটা আপনা আপনি ধপাস করে ভেঙে একদম মাটির সাথে মিশে যায়। বর্তমানে তার সম্পদের বেশিরভাগই সরকারের নামে রেজিস্ট্রি হয়ে গিয়েছে। আর ওই বাড়ির জায়গাটা এখনো নাকি পরিত্যক্ত অবস্থাতেই রয়েছে। নাইজেরিয়ান ভাষায় জিনকে আজি বলা হয়। স্থানীয় লোকেরা এখনো নাকি উদির বাড়িটাকে আজি বা জিনের বাড়ি বলে ডেকে থাকে। এখনো নাকি উদির বাড়ির আশেপাশে রাতের বেলা মনে হয় অসংখ্য মানুষের সমাগম রয়েছে। অনেকেই নাকি ওখানে গিয়ে ভয়ও পেয়েছে। আর এই সমস্যাটা এখনো চলমান রয়েছে। এটাই ছিল ঘটনা। প্রচন্ড বৃষ্টি, থমথমে অবস্থা। বৃষ্টি হচ্ছে, নেই বাতাস, নেই বিদ্যুতের ঝলক। আমার হাতে একটা শাবল, মাথা ঝিম ধরে আছে। আশপাশ কেমন যেন অদ্ভুত লাগছে। হয়তো চোখ ঝাপসা হবার জন্য অপেক্ষা করছি কাদের আসার। কাদের? আমির সাহেবের বহরের লোক, যে আমার সাথী। আমার সামনে একটা উঁচু ডিবি। এই ডিবি আজকে এটাকে খুঁড়তে হবে। এটা আমি একা পারবো না, আরেকজন লাগবে। যে আমাকে এখানে নিয়ে এসছে তাকেই লাগবে। আমাকে নিয়ে এসছে জুম্মন কসাই। ওই তো ওইখানে অজ্ঞান হয়ে পড়ে আছে, বৃষ্টির ভেতর পড়ে কাত হয়ে শুয়ে আছে। ওকে উঠাতে যাব।
কিন্তু সেই শক্তি আমি পাচ্ছি না। আবার আমি যদি ঢিবিটার দিক থেকে নজর সরিয়ে ফেলি, সেখানে বিপদ, মারাত্মক বিপদ। মনে পড়ে যায় একটু আগেও সব ঠিক ছিল, হুট করেই কিছু ঘটনা ঘটল, পরিবেশ বদলে গেল। এই ঢিবির ভেতর যে আছে সে সুপ্ত, সে নিশ্চুপ, কিন্তু সে জাগ্রত। ওদিকে জুম্মন একটু শব্দ করলো, মানুষ ব্যথায় যেভাবে কোকায় ওইভাবেই শব্দ করলো। হুশ এসছে ওর, যাক ভালো হলো অন্তত। কিন্তু আমি গার্ডে রয়েছি, যদি আমার চোখ সরে যায় সেই সুপ্ত জাগ্রত সত্তা বেরিয়ে আসবে। বন্দি দশায় ক্ষুধা তার লেগেছে অবশ্যই, পিপাসা আরো মারাত্মক, কারণ আমি তাকে দেখতে পাচ্ছি, বাস্তবে নয়, কল্পনার ভেতর। আমার চোখ দেখছে সেই ডিবির ভেতর উল্টো কবরে বন্দি হয়ে আছে, তাকে আমি চলাফেরা করতে দেখছি। বৃষ্টির পানি সে কুকুরের মতো লিক লিক করে পান করছে, এদিক সেদিক তাকাচ্ছে। মানে আমি ভীষণ দেখতে পাচ্ছি। সে একটা বুড়ি, আমি তাকে এইভাবেই দেখছি। অপেক্ষা করছি কাদের জন্য, পাহারায় দাঁড়িয়ে আছি আমি। মনে পড়ছে আমার কয়েকদিন আগের কথা, যেদিন প্রথম আমাকে জুম্মন বলেছিল উল্টো কবরের কথা। ভোর তখন, চোখ লেগে এসেছিল আমার। হঠাৎ আমি শুনি শূন্যে আছড়ে পড়ি, বুক ডিপ ডিপ করছিল, চেহারা ব্যথা করছিল প্রচন্ড। আমার ঝাপসা চোখ, এটা ভিশন, আমি ভিশনে দেখছি। চারপাশ কুয়াশা মোড়া, এর মাঝে একটা ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে আছে এমন ভাবে, আর কুয়াশা তার সাথে এমন ভাবে মিশে যাচ্ছে যেন সে নিজেই কুয়াশা তৈরি করে আবরণ দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। একটা অশনি শব্দ, এক অশনি কিন্তু ধীমে গতির শব্দ, মন্ত্রের শব্দ। পেছনে আরো কাদের কে যেন দেখা যাচ্ছে, মনে হচ্ছে এরা মানুষ, এরাই মন্ত্র পড়ছে, এরাই যেন কাছে এগিয়ে আসছে। কিন্তু কুয়াশায় তা বোঝা যাচ্ছে না, বোঝা যায় কেবল তাকে, সেই নারী অবয়বকে যে নিজেই কুয়াশা দিয়ে আবরণে নিজেকে জড়িয়ে রেখেছে। আমি জেগে উঠলাম, শরীর কাঁপছে, নাকের ভেতর থেকে যেন গরম আগুন নিঃশ্বাস বেরোচ্ছে। আমার ঘুম আসছে না, কারণ ভীষণ দেখা মানে তা ঘটবে। ঠিক দুপুরবেলা ফোন আসে জুম্মন কসাইয়ের। সে বলল, ঘটনা ভালো না, উল্টো কবর দেখছি, বুঝছিস? উল্টা কবর, ওই যে তোরে বারবার কইতেছিলাম না মাটির ডিবি দেখি। আমি ওই মাটির ডিবিটার ভেতর উল্টা কবর দেওয়া, এতদিন জানার চেষ্টা করছি, কিন্তু আজ জানতে পারছি উল্টা কবর, বুঝছিস? উল্টা কবর, বুকের উপর কবর দিছে, পিসা উদাম করা, আবার কি জানি মারা আছে দেখলাম, পিঠের দিকে মনে হয় সোরা ঢুকানো। মানে ওরে কবরের ভেতরে উল্টা করে রাখছে। যাওয়া লাগবো, ওরে থামান লাগবো। আমি জায়গা খুঁজে পাইছি, এতদিন পাই নাই, এখন জায়গা পাইছি, চল আমার লাগে। কিন্তু আমি তখন ফোনে কথা বাড়াইনি। আমি বললাম, না যাওয়া যাবে না। জুমন বলল, টাকা দেয়া দিমুনি, 2 মাস বাবা লাগবো না, তুই চল আমার লগে, তোরে ছাড়া আমি পারুম না। জাহিদ ভাই ফোন রেখে দেন। তিনি ঠিক করলেন বিকেলে দেখা করবেন জুমনের সাথে। সেই বিকেল গড়িয়ে দেখা হয় রাতে, সেক্টরের ভেতরে এক রাস্তায়। তারা দুজন হাঁটতে হাঁটতে কথা বলছিলেন। জাহিদ ভাই প্রশ্ন করলেন, জানলি কিভাবে কবরের কথা, উল্টা কবর? জুমন বলল, হদিশ পাইছি আগে, কিন্তু নিশ্চিত ছিলাম না রে, ইতিহাস আছে। উল্টা কবর যারে দিছে তারে উল্টা কবর দেওয়া ছাড়া আর উপায় ছিল না। শোন, আমি কই, বহুত কাল আগের কথা, যেই কালে বোলা বানের পানি বাইসা যায়, সেই কালের কথা। পাহাড়ে তো বান বন্যা হয় না, পাহাড়ে মাটি খসে, আবার বেশি বৃষ্টি হইলে পাহাড় নিজেই পইরা যায়। সেই কালে পাহাড় এলাকায় এক জাত আছিল রে, ওই পাহাড়ের এক দেবের পূজা করতো তারা। দেব নিরীহ শান্ত বলা যায়। ওই জাতের লোকজনই ছিল 20-22 জন। ওরা ছিল রেফুজি বুঝছস নি? ওই যে অন্য দেশ থেকে আইসা পরে থা শুরু করে তারা, যেমনে আমরা রেফুজি রাখছি, ওদের অনেক কষ্ট হয়েছে এখানে আসি, আবার আশপাশে কেউ নাই, মানুষ জিলিতা কম ছিল। তারা ঘাঁটি গড়ল সেখানে, মাটি আর শুকনা ফাদা, লগে আরো কিছু দিয়া বানাইলো এক দেবের মূর্তি। তাদের পূজ্য দেব
এরা পাহাড়ে ভালোই ছিল, কিন্তু পাহাড়ে অশান্তি এগোরও দলল শেষমেশ। এরা আবার নিজেদের ঘাঁটি এরা আবার বদলায় ফেলাইলো, বাধ্য হইল আর কি বদলাইতে। কিন্তু যাবার বেলা এরা সময় পায় নাই, দেবের মূর্তি সাথে নিয়ে যাওয়ার জন্য সময় পায় নাই। এই দেবের মূর্তি ওই জায়গায় অযত্নে পড়ে রইল। পরে বাঙালি পাহাড়ে মূর্তিটা পাইল, অনেক হাত গুইরা সেই মূর্তি গেল এক নাস্তিকের গড়। নাস্তিক আবার বড় মাপের ইঞ্জিনিয়ার, শখ আছে ভালো। এইসব মূর্তি তো পাওয়া যায় না সহজে, লুকায় রাখার জিনিস। এখন পাওয়া গেলে লুকায় রাখি, বড় খরিদ্দার পাইলে বিক্রি হয়ে যায়। কিন্তু ইঞ্জিনিয়ার জানতো না মূর্তির লগে আবেশ আছে। যারা মূর্তি বসাইছিল তারা তো তাদের দেবকে আসন করাইছে মূর্তিতেই। ওই মূর্তিতে দুই হাতের তালু একত্র করে একটা পাতের মতো অবস্থা করছিল, ওইতেই নাকি তাকে দেব বসত। বহু কাহিনী। ওই দেব যখন বসতো তখন নাকি প্রদীপের আলো নিভা যাইত, আর সেই আলো হালকা হইয়া উইরা যাইত। ওই উইরা যায় দুই হাতের তালু এক করে সেই জায়গায় নাকি যায় ভাসত। নীল শিখার মতো হালকা আগুন বাতাসে টলমল করত কেবল। এই ঘটনা আবার সেই ইঞ্জিনিয়ার জানতো না। মূর্তি লুকাইছিল বাথরুমের উপর ফাঁকা জায়গায়। রাতের বেলা ইঞ্জিনিয়ার নিজে দেখে আলো সাই সাই কইরা ফাঁক দিয়া বাইর হয়ে আসে ওই ফাঁকা জায়গায়, দরজা ঢাকার দরজা দিয়া। সেই দরজা খুলে দেখে হাতের তালুতে নীল চাকি জানি জ্বলে। এরপর হইল আসল ঘটনা। সেই ইঞ্জিনিয়ার ধপাস করে পড়ল আর কোমরের হাড় ফাটলো। এখন আর সে নড়তে চড়তে পারে না। ইঞ্জিনিয়ার হলো নাস্তিক, কিন্তু পরিবার মুসলমানটারে তরে কইতে বুঝলে গেছি, আর পরিবার শুধু মুসলমান। এখন নাস্তিক বিছানায় পড়ে রইল ঠিকই, কিন্তু সেই দেব নাস্তিকের উপর আসর করতে চাইল। ওই মূর্তি প্রথমবার নিজে নিজে নেমে আসলো, গড়ায় গড়ায় সেই ইঞ্জিনিয়ারের ঘরে আসলো। ইঞ্জিনিয়ার তো বিশ্বাসী না, তাই ডরও নাই ভয়ও নাই। সেই মূর্তি ইঞ্জিনিয়ারের দেখে হাসি দিছে প্রথম রাইত। পরের রাইত সে নাকি তাকাইছিল ইঞ্জিনিয়ারের দিকে। ইঞ্জিনিয়ার প্রথম বিশ্বাস করেনি, পরের বারও করেনি। কিন্তু যেই 3 নম্বর রাইতে ইঞ্জিনিয়ার নিজ চোখে দেখলো সেই মূর্তি তার নিজের পালতু বিদেশি কুত্তার কাটা মাথা 2 হাতে লইয়া চাপতাছে, তখন তার হুঁশ আইছে। বিদেশি কুকুরটার মাথা টাইনা ছিটতাছে। কি অবস্থা! কারণ গলার নালি যেগুলা পেটে যায় সেগুলাও ছিল, খুলি নাকি কামড় দিয়া ভাঙ্গা ফেলছিল। চোখ বেরোয় আসছিল কুকুরটার, কিন্তু ইঞ্জিনিয়ার কাউরে ডাকতে পারতেছিল না। আতঙ্ক কি করব বুঝতেছে না। হাত পা শক্ত হয়ে গেছে। সেই পর্যায়ে মূর্তিটা তার বুকে সইরা বসে। ওর বুকে মূর্তিটা বসলো। মূর্তির চোখ থেকে যেন কান্নার পানি গড়ায় গড়ায় পড়তে লাগলো। সেই মূর্তি যেন জীবন্ত, শ্বাস প্রশ্বাস নেয়, আর ভেতরে শব্দ হয়। কে জানি ডাকে, দূর থেকে মনে হয় কে জানি এমন ভাবে ডাকতেছে, শব্দটা আসতেছিল। মূর্তি হাত 2টা জীবিত মানুষের হাতের মতো ধীরে ধীরে তার দিকে এগুতে লাগলো, তার গলা চিপে ধরার জন্য। মূর্তির চেহারা বদলে গেছে, মিষ্টি চেহারা থেকে রাগী চেহারা, অসুরের মতো চেহারা, মুখে অসুরের মতো হাসি, ঠোঁটের কোনা দিয়া লালা পড়তাছে, এমন অবস্থা। ইঞ্জিনিয়ারের গলা ধরল সেই মূর্তি। এরপর আর কোনো খবর নাই। সকালে দেখলো আসলেই কুকুরটা মরা, কিন্তু ওইভাবে না, মুইরা পইরা আছে। কিন্তু কুকুরটা একদম সুস্থ ছিল মরার আগে। অবশ্য এই মূর্তি বাসায় আনার পর থেকে কুকুরটা প্রায় সময় সমানে চিৎকার করত। এখন এত কথা কইয়া লাভ নাই, চলে উদ্ধার করি। আমি জিজ্ঞেস করলাম কি উদ্ধার করব? জুমন বলল মূর্তি। আমি দেখছি কই আছে, দূর পাহাড়ে নিজের জায়গা চলে গেছে সে। আমি দেখতে পাই তাকে, আমাকে কাছে ডাকে সে, বুঝায় যাতে আমি যন্ত্রণা থেকে বাঁচাই। আমি জিজ্ঞেস করলাম যন্ত্রণা? কিসের যন্ত্রণা? জুম্মন জাহিদ ভাইয়ের আরো কাছে আসে, একবার চারপাশ সে দেখলো, এরপর বলল দেবকে কবর দিছে জিন্দা। ইঞ্জিনিয়ার লোক ভালো না, সে পড়ে গেছে আরো খারাপ লোকের কাছে। ওদের পালতু জিন আছে, খবিস জিন, সবাই মিলে মাটি চাপা দিছে যাতে করে দেব বাইরে বের না হয়। অমাবস্যাকালে উল্টা কবর দিছে, হ্যাঁ উল্টা কবর, দেব যাতে কিছু চোখে দেখতে না পারে। জাহিদ ভাই তাকিয়ে আছে জুম্মনের চেহারার দিকে। চেক একটা শার্ট, লুঙ্গি পরা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, চেহারাতে কোনো লুকানো অভিব্যক্তি নেই। জাহিদ ভাই জিজ্ঞেস করলো আসল কারণ কি বল? দেব টেব উদ্ধারের কাজ করার নিয়ত আমার নাই,
কিন্তু তোর আসল উদ্দেশ্য কি? সে সময় জুম্মন তার লুঙ্গির গোছা থেকে এক বান্ডিল টাকা জাহিদ ভাইয়ের হাতে দিয়ে বলল, শুধু আমার সাথে চল তুই, আর কিছুই করা লাগবে না। তুই দাঁড়ায় থাকলেই হবে, ঠিক যেভাবে দাঁড়ায়ছিলি ওই দিন রাত, ওই রাত, সেই রাতের মতো দাঁড়ায় থাকিস। এখন জুম্মন যেই রাতের কথা বলছে সেই রাতগুলোর ঘটনা ঘটেছিল অনেক আগে শয়তানের বাড়িতে। জাহিদ ভাই বলল সে পরে জানাবে। জুম্মন সেখান থেকে চলে যাবার পর জাহিদ ভাই রওনা হলেন নদীর পাড়ে যাবার জন্য। নদীর পাড়, সেই জায়গায় সমাগম ঘটত সকলের, অর্থাৎ নিচু জমি দিয়ে উঁচু জঙ্গলের ভেতর দিয়ে নদীর যেই পাড় ছিল, সেই জায়গায় অনেক ঘটনাই আমরা শুনেছি। আজ সেই জায়গায় জাহিদ ভাই যাচ্ছেন, তবে ভিন্ন উদ্দেশ্যে। ওই জঙ্গলের একটা বড় কবর আছে, কার কবর তা জানেন না, কিন্তু জায়গাটা দেখলে মনে হয় এই জায়গার কবর ছিল, পরে মাটি বা পলি জমে জমে এই অবস্থা হয়েছে। মনে হচ্ছে কবর মাটিতে ধসে গেছে, আদতে পলি বা মাটি জমে কবর নিচু হয়ে গেছে। কবরের চারপাশ চুন সুরকির দেয়াল ছিল, সেই দেয়াল এখন 3-4 ইঞ্চের মতো বোঝা যায়। অর্থাৎ আগে এখানে জমি ছিল নিচু, এখানে আসার উদ্দেশ্য আছে জাহিদ ভাইয়ের। তাহলে জুম্মন কেন বা কোথায় যেতে চাইছে তা জানার জন্য। দেবকে উদ্ধার করার কোনো কারণ আসলে এখানে হতেই পারে না। জাহিদ ভাই কাদেরকে ডাকলেন, কাদের, তুমি যদি পানিতে থাকো সাড়া দাও, তুমি যদি আসমানে থাকো সাড়া দাও, তুমি যদি গর্তে থাকো সাড়া দাও, তুমি যদি গাছে থাকো সাড়া দাও, তুমি যদি বাতাসে থাকো সাড়া দাও, তুমি যদি শূন্যে ঝুলে থাকো সাড়া দাও, তুমি যদি মসজিদে বা গোরস্থানে থাকো সাড়া দাও। আমি তোমার সাড়ার অপেক্ষায়, কাদের, সাড়া দাও। নদীর উপর থেকে আসা বাতাসের ঘ্রাণটা ভিন্ন, তা মনে এক ধরনের ভাবের উদ্রেক ঘটায়। জাহিদ ভাই নিশ্চুপ, অপেক্ষায় আছে কাদের এখানে আসার। কারণ কাদের জাহিদ ভাই ডাকে সে সাড়া দিয়েছে। বহরের ক্যাপ্টেন হবার পর থেকে কাদের ছিল জাহিদ ভাইয়ের ছায়া সঙ্গী। ক্যাপ্টেন ডাক দিল কাদের। জাহিদ ভাই বললেন, জুম্মন আর আমার মাঝের কথা তুমি শুনে দেখো তো, একটু দেখো তো ওর কথায় ফাঁক ফোকর আছে কিনা। আর এই কথা বলে জাহিদ ভাই টাকার নোট বান্ডিলটা কাদের দিকে এগিয়ে বলল, এই টাকা শুকে দেখো কোথাকার টাকা, হারাম না হালাল। কাদের ততক্ষণে শুনে নিয়েছে কি কথা হয়েছিল জুম্মন আর জাহিদ ভাইয়ের ভেতর। এরপর টাকা শুকলো কাদের। সে উত্তর দিল, আমাকে কিছুদিন সময় দিন। এই পর্যায়ে কাদের সেখানে উপস্থিত থাকা অবস্থায় তালাশ করতে শুরু করলো, তথ্য বের করার। সময় বয়ে যেতে লাগলো। মিনিট 10 যাবার পর কাদের উত্তর দিল, তিনি বড়ই চিন্তিত, কফিনে বন্দি আছে দেব, তাকে নিয়ে সে চিন্তিত। তিনি এই কারণে, কফিনের ভেতরে থাকা দেবের মুক্তি না হলে একটা শিশুর জান চলে যাবে, আবার দেব যদি বন্দি না থাকে এক পরিবারের জান যাবে। সেই দেব কুপ্রথা বলিতে বিশ্বাসী। আপনি জানতে চাইছেন কেন তাকে বন্দি করা হয়েছে? ওই পরিবারকে রক্ষা করার জন্য। সে এক সম্প্রদায়ের দেব, সে অন্য স্থানে অধিষ্ঠিত হতে পারবে না। ইঞ্জিনিয়ারের বাড়িতে হারাম কর্ম চললেও তার স্ত্রী রাতের ইবাদতকারী, সেই কল্যাণে রয়েছে রহমত। সেই কারণে দেবের জন্য তা জ্বালাময়ী পরিবেশ। দেব বলিতে বিশ্বাসী, তাই শিশুর উপর নজর রয়েছে। ইঞ্জিনিয়ারের সন্তান, দেব বলিতে বিশ্বাসী, সে রক্ত চাইছিল। ইঞ্জিনিয়ারকে প্রভাবিত করে সে, তার মেয়ের বলি চেয়েছিল, কিন্তু সঠিক সময়ে স্ত্রীর কল্যাণে মুক্ত হবার অবস্থা তৈরি হলেও আরো একটা ভুল হয়ে যায়। তাহলে সেই জনপদ যেখানকার দেব, সে সেখানকার সেই জায়গায় তাকে না রেখে তারা অদূরে অন্য অঞ্চলে সেই দেব অথবা ওই আবেশ মূর্তিকে মাটি চাপা দেয়। পাহাড়ি গুপ্ততন্ত্র ব্যবহার করে তাকে কফিনে মাটি চাপা দেয়। মূর্তি থেকে বের করে দেহকে ধরতে বাধ্য করে, সেই দেহকে মাটি চাপা দেয়। সম্পূর্ণ কর্ম সাধন পদ্ধতি সেখানে ভুল। তন্ত্র ক্রিয়া করে তাকে বন্দি না করে অন্য পন্থায় বন্দি করে রাখা হয়, যা সমীচীন ছিল। আমার অনুরোধ থাকবে, যদি উক্ত স্থানে আপনি উপস্থিত হন, অন্তত সাবধানতা বজায় রাখবেন, কারণ সেই মাটিতে ছড়ানো আছে রক্তস্রাব, অত্যন্ত নাপাক এবং হারাম জায়গা। টাকা আপনি ব্যবহার করতে পারবেন, উক্ত টাকা কসাইখানার ব্যবসায় লাভ হতে থাকে দেওয়া হয়েছে আপনাকে। কাদের কথা শেষ হওয়ার পর জাহিদ ভাই বলল, কাদের লাশ আছে না, তাই না? কাদের জবাব দিল, হ্যাঁ বলে। জাহিদ ভাই জিজ্ঞেস করলেন, শিশুটাকে? কাদের বলল, এক পাহাড়ি সন্তান। জাহিদ ভাই বলল,
তার মানে আমার একটা অ্যাকশন নির্ভর করে হয় শিশু বা ইঞ্জিনিয়ারের পরিবার কেউ না কেউ মরবে, তাই না? কাদের উত্তর দিল, হ্যাঁ ক্যাপ্টেন। আপনি দূরে থাকতে পারেন, তবে তিনি দূরে থাকবেন না। তিনি নিজেকে যে কোনো মূল্যে শহীদ করতে চান, তাই তিনি আগুনে ঝাঁপ দিতে দ্বিধাবোধ করবেন না। তবে এতে তিনি মারা গেলেও শিশু বা ইঞ্জিনিয়ারের পরিবারের কাউকে না কাউকে মেরে ফেলবেই দেবে। অর্থাৎ আপনি এখানেও জড়িয়ে গেছেন, তকদির আপনাকে নিয়ে এসছে এবং তা আল্লাহর ইচ্ছা। কেবল এই অবস্থায় আপনি ফলাফল বদলে দিতে পারবেন হয়তো, নয়তো ফলাফল অতীব খারাপ। জাহিদ ভাই শুনলেন কাদেরের কথা, কিন্তু তিনি দেবের ব্যাপারে জানেন না কিছুই। তাই তিনি জিজ্ঞেস করলেন, জুম্মন কিভাবে জানতে পারলো দেবের ব্যাপারে? কাদের জাহিদ ভাইকে উত্তর দিল, তা তার উপর নির্ভর করে। তিনি এমন সময় পার করেছেন যেখানে তিনি মূলত অস্থিতিশীল পরিস্থিতিতে বিরাজ করেছেন। পর্দা সরে গেছে কিছুটা তার চোখ এবং দিলের উপর থেকে। ধারণা প্রসূত বলছি, তিনি জানতে পেরেছেন সম্ভবত পাহাড় ভ্রমণের সময়। তিনি পাহাড়ে গিয়েছিলেন কিছুদিন আগে এবং তার উপস্থিতি আমি টের পাচ্ছি সেই কবরের সামনে। কবরটা আমি দেখতে পাচ্ছি, মাটির উপরে একটা মানব আকারের ঢিবি। কবরটা পায়ের দিক থেকে ধসে গেছে, যার ফলে কবরটা এখন অনেকটা দাঁড়ানো। কবর দেয়া হয়েছে উল্টো দিকে ফিরিয়ে, যার দ্বারা দেবকে অন্ধকারে রাখা হয়েছে। সে শুধুই মাটি দেখবে। তবে আপনাকে আরো একটা ব্যাপারে সাবধান করতে চাই, সেই পাহাড় এলাকা অনেক বিপদসংকুল। দেবের কবর পাহারা দিচ্ছে আরো এক পাহাড়ি সত্তা। যেই তন্ত্র সাধকেরা দেবকে বন্দী করেছিল, তারা নিয়োগ দিয়েছিল এক পিশাচিকে। তার অবস্থান আশপাশেই। সে বৃদ্ধার রূপে চলে, কুয়াশাকে ঢাল বানায়। সে কুয়াশার মাধ্যমে সে চলাফেরা করে। সে যদি উপস্থিত হয়, তবে কুয়াশা আগে আসবে, এরপর সে। তার সাথে লড়াই সহজ হতো আপনার জন্য, কিন্তু রক্তস্রাব মেশানো সেই মাটি এবং অঞ্চল অত্যন্ত নাপাক এবং হারাম। তাই তারা সম্পূর্ণ শক্তি ব্যবহার করতে পারবে। আপনি চাইলে আমি আপনার সাথে ছায়ার মতো থাকতে পারবো। আপনার পিঠের দিকে নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারি ইনশাআল্লাহ। জাহিদ ভাই কাদেরকে বললেন, থাক, লাগবে না। কাদের জাহিদ ভাইকে বলল, আমি থাকবো প্রয়োজনে আপনার পাশে। কিন্তু জাহিদ ভাই বললেন, যদি থাকো তাহলে সমস্যা তৈরি হবে। বরং আমাকে বলো জুম্মন কেন সেখানে আসলে যেতে চায়, তালাশ করতে পারবে। কাদের জাহিদ ভাইকে বলল কিছু সময় তাকে দেবার জন্য। কাদের সেখান থেকে বিদায় নিল। জাহিদ ভাই নদীর পাড়ের দিকে এগিয়ে গেলেন। জায়গাটা আমাদের সকলের চোখে না দেখা হলেও পরিচিত। মাঝির নৌকায় পল্লীগীতির শব্দ এখান থেকেই শোনা যেত। এখানেই বেইজুজের আসল রূপ প্রকাশ পায়। এই জায়গাটায় জাহিদ ভাই সামলেছেন অনেক ঝড় তুফান। নিঃশব্দে দাঁড়িয়ে আছেন জাহিদ ভাই। নদীর দিক থেকে বাতাস ভেসে আসছে। ওনার কানে এক অদ্ভুত বাঁশির শব্দ বহু দূর থেকে যেন আসছে তার দিকে। অনেক যন্ত্রণা লুকানো। হঠাৎ কানে এলো শব্দ, বিড়াল ছানার আর্তনাদ। জঙ্গলের শব্দ কোন দিক থেকে আসছে তা মাপা অনেক কঠিন। জাহিদ ভাই ডাকটা শুনে বুঝলেন বিড়াল ছানাটা বিপদে আছে, কিন্তু কোন দিকে? আবার অন্ধকার চারপাশে, ফোনের আলোটা সুবিধার না। চোখ বন্ধ করে সে ডাক বোঝার চেষ্টা করলেন জাহিদ ভাই। এক এক দিক থেকে আসছে এক একটা ডাক। বোঝার চেষ্টা করতে সময় লাগলো, তবে তার আন্দাজ হলো একদিকে। তার মানে হচ্ছিল ডাক সেদিক থেকেই। যত এগুচ্ছেন ডাক আরো কাছে এসে যাচ্ছিল। হাঁটতে হাঁটতে তিনি যেখানে গেলেন সেখানে মাটির এক গর্তের ভেতর থেকে ডাক আসছিল। তা ছিল একটি কবর, পুরনো কবর। কারণ গর্তে আলো ফেলার পর মানব দেহের একটা হাড় গর্তের ভেতরে থাকা শক্ত মাটির কিছুটা বাইরে উপস্থিত। বিড়ালটাও বন বিড়ালের মতো, এরা গর্তেই বাস করে। ওর আশপাশে দুইটা বিড়াল ছানা, মৃত মা পড়ে আছে পাশেই। হয়েছে কয়েকদিন, আশপাশে বিষ ছেটায় মানুষ। বন বিড়াল ছানা হলেও হাত দিয়ে ধরা মুশকিল। তিনটা বড় ডাল ভেঙে জাহিদ ভাই ঢুকিয়ে দিলেন গর্তের ভেতর। সরে আসতে না আসতে বিড়াল ছানাগুলো বেরিয়ে এলো ডাল বেয়ে। জঙ্গলে ওদের রিজিক আছে, বিপদ হবে না ওদের। সেখান থেকে নদীর পাড়ে আসার সময় হঠাৎ ধাক্কা লাগে জাহিদ ভাইয়ের। তিনি সাথে সাথে দৌড় দিয়ে সেদিকে গেলেন জাহিদ ভাই। তিনি কথাই বলছিলেন এতক্ষণ কবরে চাপা দেওয়া দেবকে নিয়ে আর এক বুড়ি পিশাচিনি নিয়ে। আর পরক্ষণে তাকে কবরের কাছে আসতে হলো বিড়াল ছানার ডাকে। ওরা ডাকছিলই তো বের হবার জন্য, এখন বের হয়ে মুক্ত হলো ওরা। এর মানে কি দাঁড়ায়? কিসের ইশারা? ইশারা কিসের? মুক্ত হবার জন্য কি জুম্মনকে সে ডাকছে? জুম্মন কিন্তু বলেনি সত্য কথা। এই ইশারা এমনটাই বোঝায়, সেই দেব জুম্মনকে ডাকছে।
তাকে বের করে আনার জন্য। ইশারা এটাই তো বুঝায় জাহিদ ভাইকে। তিনি ফিরে এলেন নদীর পাড়ে। তিনি জানেন কাদের তাকে এটাই বলবে ফিরে এসে। এখনো সেই বাঁশি শোনা যায়, কষ্টের বয়ান বুঝাচ্ছে সে। এই সময় জাহিদ ভাইয়ের সামনে ঘটে অদ্ভুত ঘটনা। বাঁশির শব্দে তিনি এতটাই হারিয়ে গেছেন, তার মনে হচ্ছিল এই বুঝি নদীর বাঁক থেকে উকি দিবে মাঝির নৌকা, এই বুঝি। আর ঠিক তাই হয়, মাঝির নৌকা উকি দেয়। আগে নৌকার সামনের অংশ, তারপর পুরো নৌকা দৃশ্যমান হয়। ধীরে ধীরে নৌকাটা চলছে, কিন্তু কোনো মাঝি নেই। হারিকেন একটা নৌকার সামনে, নৌকাটা ধীরে ধীরে এসে থামলো নদীর পাড়ে। হারিকেনের আলোতে তিনি দেখতে পান সেই আঘাতের নিশান, যা দিগন্তের তারা সেই নৌকায় দিয়েছিল, যাতে নৌকা ডুবে যায়। পানি কল কল করে প্রবেশ করছে সেই ছিদ্র দিয়ে নৌকার ভেতর। দুটো চোখ বেয়ে যে পানি পড়ছে তা বলার অপেক্ষা রাখে না। নৌকা তার সাওয়ারি নিতে আসার কথা ভুলেনি, কিন্তু তার মাঝি যে নেই। কাদের এসে উপস্থিত হলো। কাদের সব দেখতে পাচ্ছে। নদীর পাড়ে কাদের জাহিদ ভাইয়ের পাশে এসে দাঁড়ায়। এরপর সে পানিতে নেমে যায়। নৌকাটাকে সে পাড় থেকে সরিয়ে নদীর দিকে বইয়ে দেয়, যাতে নৌকা চলে যায়। কাদের নৌকার উদ্দেশ্যে বলল, এই নাও, तुझे अब सवारी के बिना भटकाना होगा, तब तक जब तक तू तैर सके, तब तक जब तक लहर तुझे कुचल न दे, तब तक जब तक तुझे लहर अंदर न खींच ले, तब तक जब तक तू लहर पार तैर सके। अपने सवारी के बिना तुझे कश्तीबान के बिना लहर पार रहना पड़ेगा। दोबारा मत लटके आना, तुझे अकेला इस सफर तैरना होगा। ए नाव, अब तू लौट जा, दारिये के पार अकेला। জাহিদ ভাই চুপচাপ তাকিয়ে দেখছিলেন সব। কাদের উঠে আসে। সে জাহিদ ভাইকে জানায় সেই কথাটাই যা আন্দাজ করছিলেন তিনি কিছুক্ষণ আগের ঘটনা থেকেই। কাদের জাহিদ ভাইকে জানায় সেই দেব তাকে ডাকছে, সর্বদা তাকে টানছে, যেন সে যে কবর হতে তাকে বের করে মুক্ত করে। এই টানের কারণে সে এতটাই অস্থির হয়ে উঠেছে, এজন্যই সে যেতে চায়। কাদেরকে জাহিদ ভাই বিদায় দিলেন। কাদের চলে যাবার পর জাহিদ ভাইয়ের ফোনে ফোন আসে। জুম্মন একটা কথা জাহিদ ভাইকে সেই সময় বলে। জুম্মন তখন ঘুমিয়েছিল। সে নাকি স্বপ্নে দেখতে পায় একটা কবরের ভেতরে একটা মা বিড়াল মরে আছে, আর বিড়াল শাবক তার মাকে ছিঁড়ে কুড়ে খাচ্ছে। মাকে যখন ছিঁড়ে কুড়ে খাচ্ছে তখন সেখানে নাকি একটা গুইসাপ ছিল। গুইসাপ কবরের এক কোণায় লুকিয়ে শায়দ সেটা দেখছিল। ওরা ওদের মাকে কামড়ে খাচ্ছে, আর গুইসাপ তার জিভ বারবার বের করছে। বাচ্চাগুলো বের হতে চায়, কিন্তু গুইসাপ ওদের তাড়া দেয়, ভয় দেখাতে যাতে বের না হয়। কবরের ভেতরেই যাতে ওর সাথে এই বিড়াল শাবকরা যাতে থাকে। বিড়াল যতবার বের হওয়ার চেষ্টা করে ততই গুইসাপ দাবরানি দেয়, যাতে বের না হতে পারে। আর বিড়ালগুলো খালি চিৎকার পারে বের হওয়ার জন্য। আর ওদের মা মরে পচে যাচ্ছে। ওই মরা মায়ের অংশ ওরা খায় ক্ষুধার জন্য। গুইসাপ মনে হয় সুখ পাচ্ছে এমন করে, না হলে বাচ্চাকে বাইর হতে না দিয়ে নিজে না মেরে কেন মায়ের পচা গলা অংশ খেতে বাধ্য করে? জাহিদ ভাই বলল, রাত বিরাতে কি কি দেখিস ওগুলো বলার জন্য ফোন দিতে হয়? জুম্মন বলল জাহিদ ভাইকে, আমি জানি তুই কই। রাত বিরাতে তুইও তো বিলাই কবর থেকে বাইর করছিস, তাই না? বল, যাবি কবে? জাহিদ ভাই বলল, যাবো, তুই যখন যাবি। জুম্মন ফোন রেখে দিল। গুইসাপের ব্যাপারটা তো বড়টা আবার কি? ওই পিশাচি বুড়ি নাকি যার কথা কাদের বলল, নাকি অন্য কেউ? নাকি এটা একটা খেলা যার রচয়িতা অন্য কেউ? ঠিক সেই মুহূর্তে ফোঁস ফোঁস করে ওঠার একটা শব্দ জাহিদ ভাই শুনতে পান। তিনি দেখতে পান আসলেই একটা গুইসাপ একটু দূরে। ততক্ষণ একটা ব্যাঙ সেই গুইসাপ ধরে ফেলেছে। জাহিদ ভাই বুঝলেন এখানেও ঘটছে কিছু। বেশিক্ষণ থাকা যাবে না, বরং তকদিরের ফয়সালা যা হবার হবে। পথে আসার পথে ভাবছিলাম আমি, কমপ্লিকেটেড হয়ে গেছে ব্যাপারগুলো। জুম্মন কিছু তো লুকাচ্ছে যা স্পষ্ট। ও চায় যাতে আমি ওর সাথে থাকি। আমি এটাও জানি ও ভুল কিছু করার মতো লোক এখন না, কিন্তু লুকাচ্ছে কেন আসল ব্যাপারটা? আমার থেকে তো লুকানোর কথা না। ওর উদ্দেশ্য অন্য কিছু তা আমি বুঝি, হয়তো শিশুদের ব্যাপার। কিন্তু যাই করুক না কেন, কেউ না কেউ তো আঘাত পাবেই। ওর সাথে বোঝাপড়া প্রয়োজন। তাই ঠিক করলাম ওর সাথে কথা বলবো। এখনই ডিসাইড করব না,
যাব কিনা। জাহিদ ভাই জুম্মনের সাথে দেখা করার সিদ্ধান্ত নেন। যাবেন কিনা সেই সিদ্ধান্ত তিনি নিতে পারছেন না। তৈরি হয়ে ড্রয়ার থেকে টাকার বান্ডিলটা নিয়ে নিলেন সাথে সাথে। যেই টাকার বান্ডিলটা জুম্মন দিয়েছিল, ড্রয়ারে আরো কয়েকটা খাম রয়েছে, খামগুলো টাকা দিয়েই ভর্তি। রাসের দেয়া টাকা, ওগুলোর দিকে তার প্রতিদিন নজর যায়। 1 পয়সা তিনি খাম থেকে নেননি, যত্ন করে রেখে দিয়েছেন যাতে প্রতিদিন তিনি নিজেই নিজের পরীক্ষা নিতে পারেন। টাকার খামের বান্ডিলের দিকে তাকিয়ে একটা তাচ্ছিলের হাসি দিয়ে বেরিয়ে পড়লেন জাহিদ ভাই। জুম্মন জাহিদ ভাইয়ের সামনে, হোটেল এক পাশে। অর্ডার দেওয়ার খাবার জুম্মন খেলেও জাহিদ ভাই খাচ্ছে না। জুম্মন জানে কেন, তাই সে নিজে বলল, কি রে খাবি না? জিদ কসত কেরে? জাহিদ ভাই তেতে রয়েছেন। তিনি ক্ষিপ্ত কিন্তু নিচু গলায় বললেন, কিরে, কবর পাহারা দেয় গুইসাপ, তাই না? বিড়াল কবরের ভিতর নিজের মায়ের পচা গলা শরীর খায়, আবার বের হইতে পারে না। গুইসাপ কবরের কোনায় বৈশা তামাশা দেখে। জানিস না তুই? বুঝিস না? নাটক করস আমার সাথে? দেব উদ্ধার করতে যাবি? ওরে আমার দিল দরিয়ার দরদি বাটপাট, তুই যাবি দেবকে মারতে? তোর হ্যাডম আছে রে শালা, তুই কে রে? ভাবিস কি তুই এগুলো কইরে পার পাবি? আজ তো গুইসাপ পাহারায় আছে, বুড়ি পিসাচি। জানিস এগুলা কি পরিমাণ খচ্চর? তার উপর পুরো মাটি ওই ময়লা রক্ত দিয়া ভরা, মাখানো। জানো সারামি ওদের শক্তি কি রকম? ওইখানে আমার মতো 10টারে উড়াইয়া ফেলাই দিতে পারবে, তুই জানো সেগুলা? জুম্মন খাবার খেতে খেতে জাহিদ ভাইকে বলল, মাথা ঠান্ডা কর, গরম হইস না তুই। জাহিদ ভাই টাকাটা বের করে টেবিলের উপর রেখে দেয়। জাহিদ ভাই জানতেন না জুম্মনও পেছন থেকে উঠে আসছে। মাঝ রাস্তায় জাহিদ ভাইকে দাঁড়াতে বললেন জুম্মন, কিন্তু কথা না শুনে জাহিদ ভাই চলে যাচ্ছিলেন। এমন অবস্থায় জাহিদ ভাইয়ের নাম ধরে চিৎকার করলো জুম্মন নিজের ভারী গলায়। জাহিদ ভাই দাঁড়ালেন। জুম্মন এগিয়ে আসলো তার দিকে। সে জাহিদ ভাইকে বলল, তুই মাথা মোড়া কেরে? মরলা আমি মরুম, তোরে আমি ক্যাল কইলাম আমার লগে একটু খারাইতে কইছি, তুই দিন দুনিয়ার আলাপ শুরু করছিস কেন? জাহিদ ভাই তার কাছে যেয়ে দাঁড়িয়ে বললেন, এই যে দাঁড়ানো আমি, কর কি করবি? তোর মরা শখ, তুই মর। তুই আমারে শুদ্ধ টান দাস কেন? ওই জায়গায় তুই মরলে তোর লাশ নিয়ে আমি যাবো কই? বল, আমি কই যাব? ওই জায়গায় কি আমার অনুকূলে না? জুমন সাথে সাথে বললো, আরে আমার তো অনুকূলে আছে, তাই না? তুই কেবল আমার অনুকূলে থাক, খাড়ায় থাকবি, এটাও পারবি না? সসমখোর কবে থেকে হইলি? জাহিদ ভাই আরো রেগে যাচ্ছেন। ওনার রাগের কারণ হলো একটাই, জুমন ওখানে যেতে চাচ্ছে মরতে। এটা জাহিদ ভাই ভালোভাবে বুঝে গেছেন। জুমনের সাইকোলজিতে একটা শব্দ ফিট হয়ে গেছে, ও পার পেয়ে যাবে যদি শহীদ হতে পারে। এজন্য সে যেন বোঝে, আবার না যেন বোঝে মন চায়, তাই সে করে বেড়াচ্ছে। কিন্তু জাহিদ ভাই নিজে উপস্থিত থাকা অবস্থায় এমনটা হতে দেবে না। দুইজনের ভেতর কথার বোমা ফাটতে ফাটতে এক পর্যায়ে জাহিদ ভাইকে চর মেরে বসে জুম্মন। চর খাওয়ার পর জাহিদ ভাই জুম্মনকে ঘুষি মেরে বসে। ঝগড়া আর বাড়তে যেতে না পারে, তাই জাহিদ ভাই নিজেই সরে গিয়েছিলেন সেখান থেকে। রাত 9টা জাহিদ ভাই বসেছিলেন রেলেনের উপর। সেখানে এসে উপস্থিত হয় জুম্মন। দুইজনের ভেতর অনেক কথা হবার পর শেষ পর্যন্ত জাহিদ ভাই রাজি হন যাবার জন্য। জুম্মনের কথা ছিল কেবল একটাই জাহিদ ভাইয়ের উদ্দেশ্যে, তাহলে তুই আমার সাথে চল, আমাকে যাওয়াই লাগবে, না গেলে বুকের আগুন যা জ্বলে তা নিববে না, চলে আমার সাথে চলে। তখন জাহিদ ভাই রাজি হন যাবার জন্য। পরের দিন তারা ব্যক্তিগত গাড়িতে রওনা দেন। আবারও পাহাড় যাত্রা জুম্মনের সাথে। প্রথমবার পাহাড়ের ঘটনায় জাহিদ ভাই ভালোই ভুগেছিলেন কয়েকমুখী হামলায়। সেবার সাথে লোক ছিল জুম্মনের, তবে এবার তারা শুধুমাত্র দুইজন। ভেতরের ভোরের আলো ফুটছে আকাশে। হাইওয়ে ধরে এগিয়ে যাচ্ছে তাদের বহন করে নিয়ে যাওয়া গাড়িটা। কানে এক অদ্ভুত শব্দ জাহিদ ভাই শুনতে পাচ্ছেন, এক অদ্ভুত মন্ত্র জপার শব্দ। কিছুটা ঘোর তার চোখে। একটা দৃশ্য তিনি দেখতে পাচ্ছেন, এক মূর্তি ঘিরে কিছু মানুষ পালন করছে আচার বা রীতিনীতি। মন বারবার কুডাক দিচ্ছিল, এগুলোতে মন চাইছিল না, তারপরও প্রায় কাছেই। গাড়ি থেকে নামার পর দূর পাহাড়ের দিকে নজর যায় জাহিদ ভাই। ওই পাহাড়ের এক কোনায় রয়েছে সেই কবর। দিনটা আজ গুমট, কড়া রোদ নেই, তবে গরম রয়েছে। চারদিক নিঃশব্দ। জুম্মন কথা বলল কার সাথে যেন ফোনে। যার সাথে কথা বলল সে পাহাড়ে প্রবেশ করবে এখন। কিছু জিনিসপত্র সে জোগাড় করে রাখবে। জুম্মনকে বলে দিয়েছিল যে পাহাড়ের কোন দিকে যেতে হবে, সেই পথ নির্দেশনা। পাহাড়ের ফোনের নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই সেই ব্যক্তি আগে চলে যাবে। জুম্মন জাহিদ ভাইকে দেখছিল। জাহিদ ভাই পাহাড়ের দিকে তাকিয়ে আছে।
সৌন্দর্য উপভোগ করছেন না জাহিদ ভাই, তিনি ভয় পাচ্ছেন। তার চেহারায় আতঙ্ক নেই, কিন্তু সাবধান হবার লক্ষণ এবং চিন্তার রেখা ফুটে আছে। জুম্মন বলল, কি দেহস? জাহিদ ভাই বললেন, পাহাড় দেখি। এই সীমানাগুলো শুধু মানুষের জন্য না, সুপার ন্যাচারালের জন্য সীমানা। আবার একই দাগের উপর কয়েক সীমানা আছে, একই দাগের উপর শহর বা দেশও আছে, আবার বর্ডারও। রহস্য অনেক। মানুষের মাথায় এত চাপ নিতে পারে না, তাই যাকে দেখে তার উপর ফোকাস রাখে। এত দিকে তাকিয়ে সমাধান করা যায় না। আমি জানি না কি আছে সামনে, কিন্তু যা আছে তা ভালো না। এই জিনিস, এই সত্তা, এরা অদ্ভুত। প্রতিনিয়ত নতুন নতুন সত্তা, এদের কর্মপদ্ধতি আর মুখোমুখি হওয়া সহজ না। এরা বাঘ বা সিংহের চেয়ে ভয়ঙ্কর না। এরা প্রাণী না, এরা ধরার মতো কেউ। এরপর আর কথা বললেন না জাহিদ ভাই। জুম্মন জাহিদ ভাইকে বলল, চল যাই, যা হবার হবে। সামনে বাঘ পড়লে বাঘ মারা লাগে, বাঁচার লেগে। আমি ঝাঁপ দেব, তোকে ঝাঁপ দেওয়া লাগবে না। পাহাড়ে প্রবেশ করার পর থেকে একটা গুমট ভাব শুরু হয় জাহিদ ভাইয়ের ভেতরে। আশঙ্কা অতি প্রবল। তিনি বুঝতে পারছেন এক দৈব ভাব বিরাজ করছে চারপাশে। সেই ব্যক্তি যে পূর্বে পাহাড়ে আগেই প্রবেশ করেছিল, সে কিছু যন্ত্রপাতি দিল তাদের। জুম্মন নিজেই তা বহন করছিল। জাহিদ ভাই নিজের হাতে একটা টর্চ বেঁধে দিলেন, যাতে তা হাত থেকে পড়ে না যায়। পরিবেশ অত্যাধিক গম্ভীর। পাহাড় থেকে বেয়ে উপরে উঠে আবার একটু নিচু জায়গায় তাকে নামতে হলো। তখন ভর দুপুর পার করে বিকেলের আগমন হলেও জঙ্গলের ভেতরের পরিবেশ সন্ধ্যার মতো। বাইরে উঁচু জমি থেকে নিচের দিকে তাকালে যেন দিনকে স্পষ্ট দেখা যায়, কিন্তু ভেতরের জঙ্গল অদ্ভুত। তারা আরো হেঁটে ভেতরে প্রবেশ করে। ঠিক সেই জায়গায় তারা উপস্থিত হলেন, যেই জায়গায় ছিল সেই কেবল। জাহিদ ভাই এবার নিজের চোখে দেখতে পাচ্ছেন জায়গাটাকে। একটা অদ্ভুত স্থান। মনে হচ্ছে পাহাড় বেয়ে বন্যা নেমে মাটি ক্ষয় হয়ে একটু নিচু খাদ তৈরি হয়েছে। মাটি ধসে গেছে কবরের পায়ের দিকটায়। এটা একটা মানুষের আকারের টিলার মতো, অর্থাৎ পায়ের কাছে মাটি ধসে গেছে। বাম দিক দিয়ে তাকালেই পাহাড়ের খায়ের ধরন দেখে জাহিদ ভাই বুঝলেন যে এটা বন্যার মতোই হয়েছে। কারণ ডান দিক দিয়ে পানি নামার মতো একটা ব্যবস্থা আছে। ঘাস জমেছে টিলার উপর, ছোট কয়েকটা গর্ত দেখা যাচ্ছে। এই গর্ত দেখা মাত্রই তার মনে পড়ে কবরের ভেতরে গুইসাপ আর বিড়াল ছানার সেই অভিজ্ঞতা। অনেক ক্লান্ত তারা। এখন ঘন্টা কয়েকদিনের জন্য আলো থাকবে এখানে। প্ল্যান হলো বিকালের মধ্যে কবর খুঁড়ে দেবকে আটকে রাখার সেই যন্ত্র, তা নষ্ট করে দিতে হবে। যন্ত্র মানে সিল, এক নকশা যা সুপার ন্যাচারাল শক্তিকে এক ডাইমেনশনে আটকে রাখে। বিশ্রাম নেবার জন্য তারা দুইজন বসলেন, কিছু খাবার আর পানি খেলেন। জাহিদ ভাই গাছে একটু হেলান দিয়ে বসলেন, জুমন তার পেছনে। বিশ্রাম নিতে যেয়ে ঘটে বিপদ। ক্লান্তিতে চোখ বুঝেছিলেন শুধুমাত্র, গরম আমার গুমট অবস্থায় ক্লান্তিতে রীতিমতো ঘুমিয়ে গেলেন তারা দুইজন। ঘুম ভেঙে যায় জাহিদ ভাইয়ের। তখন তিনি আঁতকে ওঠেন। অন্ধকার চারপাশে, পাহাড় জেগে উঠেছে, আর দূরে ফাঁক ফোকর দিয়ে দেখা যাচ্ছে সূর্যাস্তের শেষ আলো। হুম করে কলিজা কেঁপে ওঠে জাহিদ ভাইয়ের। জুম্মনকে তিনি আশপাশে দেখতে পান না। আলো জ্বালাতেই তার নজর পড়ে জুম্মন সেই টিলার সামনে কিছু মাটি সে খুঁড়ছে, কিন্তু ঠায় দাঁড়িয়ে বিড়বিড় করছে, যেন সে মন্ত্রমুগ্ধ। জমজমের পানি নিজের উপর ছিটিয়ে জাহিদ ভাই তারপর সেই পানি নিজের হাতে নিয়ে সজোরে আছড়ে মারেন জুম্মনের দিকে। পানিটা লাগা মাত্রই জুম্মনের হুঁশ ফিরে আসে। তারা দুজনেই বুঝতে পারছিলেন না কি করবেন, কিন্তু জুম্মন তাকে বলে, চলে খাত লাগা, তাড়াতাড়ি কর, শেষ করি। তারা দুজন মাটি খুঁড়ছিলেন, কিন্তু পাহাড়ের মাটির অনেক শক্ত, আর জাহিদ ভাই এত দ্রুত সেই কাজ করতে পারছেন না, বরং তিনি সেই নাপাক স্থানের প্রভাবে খেই হারিয়ে ফেলছিলেন বারবার। তার শক্তি হারিয়ে যাচ্ছিল। তখন অন্ধকার নেমে এসছে। আলো না জ্বালিয়ে চোখের আন্দাজে কাজ করছিলেন তারা দুইজন। জুম্মন আর জাহিদ ভাই সূরা ফাতিহা পড়ছিলেন জোরে জোরে, আর অন্ধকার খুবলে খাবলে মাটি সরাচ্ছিলেন। আর একটু পর পর আলো মেরে দেখছিলেন কত দূরে গুলো, কারণ লাইটের চার্জ থাকা দরকার আছে। দুইজন সূরা ফাতিহা পড়ছেন, এমন সময় ভেসে আসে এক চিৎকার। ধক করে ওঠে জাহিদ ভাইয়ের বুক, আর জুম্মন বলল, ওরা আসছে। ভাই তখনই একটি দড়ি ব্যাগ থেকে বের করে দুজনের হাতে বেঁধে দেন, যাতে কেউ এদিক ওদিক চলে না যায় ভুলে।
সেই চিৎকারের পর পুরো পাহাড় তখন নিস্তব্ধ হয়ে যায়, অর্থাৎ ভয়ানক শক্তির আগমন ঘটেছে। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ বারবার বলছিলেন জাহিদ ভাই, কিন্তু তিনি অনুভব করছেন জায়গাটাই অভিশপ্ত, এখানে অন্য কিছু ভালো ফল নিয়ে আসবে না। জুম্মনকে তিনি বললেন তাড়াতাড়ি কর, কিন্তু জুম্মনের অবস্থা তিনি বুঝতে পারছেন না। অন্ধকারে কিছু আঁচ করা কঠিন হলেও মুখ ও শরীর কিছুটা দেখা যায়, মানে চোখ শুয়ে এসছে। তো নিস্তব্ধতা ভেঙে সেই চিৎকারের শব্দ আসে, এটা কি নারীর চিৎকার। ঠিক সেই মুহূর্তে কবরের ভেতর থেকে শব্দ আসে, কফিন এবং মাটিতে লাথি মারার শব্দ। জুম্মন জাহিদ ভাইকে বলল, যা আমার ব্যাগ দেখ, একটা কুপি, লাইটার আর তেল আছে, কুপিটা ধরা, তেল ধইরা। জাহিদ ভাই অবাক হয়ে গেলেন। তার বুঝতে দেরি হলো না জুম্মন আগে থেকেই জানতো বিকেলে ফেরা সম্ভব না, নাকি বিকেলে ফিরতেই চায় না সে। কুপি বাতি বের করে তেল ভরার সময় হিস হিস শব্দ শুনতে পান তিনি। তার নজর যায় দূরে, লাইটের আলোতে দেখতে পান একটা বড় গুইসাপ, রং একটু সবুজের মতো। আর সেই একই সময় তিনি শুনতে পান বিড়ালের ডাক, বিড়াল ছানার ডাক। কুপি জ্বালিয়ে দেবার পর অন্ধকার কেটে গেল, কিন্তু দূরে কিসের যেন একটা আভাস নজরে আসে জাহিদ ভাইয়ের। এদিকে কবরের ভেতর থেকে ধাক্কা দেবার শব্দ আসছে। জুম্মন কবরের দিকে তাকানো, আর জাহিদ ভাই তাকিয়ে আছে দূরে। কুয়াশা এগিয়ে আসছে তাদের দিকে, আর সেই কুয়াশা থেকে শুনতে পাচ্ছেন ভেসে আসছে মন্ত্র পড়ার শব্দ। গুন গুন করে মন্ত্র পড়ছে কে যেন। জাহিদ ভাই দুরূদ পড়তে লাগলেন পাল্টা উত্তরে, এবং তারা কবর খুঁড়তে শুরু করেন। আবার কুপি বাতির আলোর কারণে দেখা যাচ্ছিল না চারপাশ। তখন তিনি দেখতে পান রক্তের মতো রং মাটির। তার পায়ের কাছে টিলার আশপাশে রক্তের মতো রং ফুটে উঠেছে। কবরের ভেতর থেকে ধাক্কা দেওয়ার শব্দ ততক্ষণে থেমে গেছে। জুম্মন বলে উঠল, দেখ। জাহিদ ভাই দেখলেন টিলার উপর থেকে মাটি সরিয়ে ফেলেছে। কফিনের কিছু অংশ বোঝা যাচ্ছে, যা শাবল দিয়ে বাড়ি মারলেই ভেঙে যাবে। জুম্মন বাড়ি মারতে দিলে জাহিদ ভাই বাধা দেন। তিনি কফিন ভাঙতে না করলেন, এখনই ভাঙতে না করলেন। জুম্মন বলল, কে রে, বাধা দেস কে? তখন জাহিদ ভাই তাকে দেখায় কিছুটা দূরে কুয়াশা, ঘন কুয়াশা। ঠিক তখন টিপ টিপ করে বৃষ্টি পড়তে শুরু করে। কুপি বাতির আলো নিভে যাতে না যায় সেই জন্য জাহিদ ভাই আগেভাগেই ব্যবস্থা করে রেখেছিলেন। তার মাথায় একটা ছিল, বাতাস এসে যেন নিভাতে না পারে। কিন্তু বৃষ্টির কথা কল্পনাই করেননি তিনি। ধাপ 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 কফিনের ভেতর থেকে সেই শব্দ হচ্ছে। জাহিদ ভাই ঘুরতে না ঘুরতেই জুম্মন কফিন ভেঙে ফেলে। ঠিক সেই মুহূর্তে একটা গুইসাপ বেরিয়ে এসে জুম্মনের উপর পড়ে। ঘটনায় আচমকিত জাহিদ ভাই দেখতে পান ঘাড় মোটকে তার দিকেই ফিরল একটা কঙ্কাল। চিৎকার ভেসে এলো সেখান থেকে, নারীর চিৎকার। বক বগিয়ে কালচে তেল বেরিয়ে আসতে শুরু করছে। ততক্ষণে জুম্মন উঠে দাঁড়িয়ে আছে। জাহিদ ভাই এবার আলো জ্বালালেন। টর্চের আলোয় দেখা যাচ্ছে কফিনের ভেতরে ঘাড় মোটকে উল্টো দিকে, অর্থাৎ জাহিদ ভাইয়ের দিকে কঙ্কাল ঘুরে আছে। মূলত কবর দেওয়া হয়েছিল মুখের উপর। জুম্মন আলো নিভাতে নিভাতে বললেন, আলো নিভানোর পর তারা দেখতে পান আলেয়ার মতো একটা ক্ষীণ আলো, নীলচে আলো টিপ টিপ করে জ্বলছে। ছাতির পাশ থেকে আলো জ্বলছে। জুম্মন ধরে ফেলল নিজের হাতে সেই নীলচে আগুন। জাহিদ ভাই দেখতে পান এক বিশাল ছায়া প্রকট হয়ে উঠেছে ঠিক টিলার উপর। দানবের মতো এক চিৎকার ভেসে আসলো সেই কবরের ভেতর থেকে। জুম্মন ছিটকে পড়ল এক পাশে। হাতে শাবল নিয়ে তাক করে ধরলেন জাহিদ ভাই। এক ভয়ঙ্কর রূপ কবরের ভেতর। আশপাশে ঘিরে ধরল কুয়াশা। এক অদ্ভুত দৈব মন্ত্র উচ্চারণ হচ্ছে চারপাশে। হিম করা সেই মন্ত্র উচ্চারণ। কুয়াশা ঘনীভূত হয়ে উঠছে কবরের বাম পাশে। ঝমঝম করে বৃষ্টি পড়তে শুরু করলো। সেই দেব জাগ্রত। জাহিদ ভাই বলছেন, প্রচন্ড বৃষ্টি, থমথমে এমন অবস্থা চারিপাশে। বৃষ্টি হচ্ছে, নেই বাতাস, নেই বিদ্যুতের ঝলক। আমার হাতে একটা শাবল, মাথা ঝিম ধরে আছে। আশপাশ কেমন যেন অদ্ভুত লাগছে। হয়তো চোখ ঝাপসা আমার এই জন্য। আমি কাদেরকে ডেকেছিলাম, উপায় হাতে নেই। অপেক্ষা করছে কাদের আসা। কাদের আমির সাহেবের বহরের লোক, যে আমার সাথী। আমার সামনে কবর। আজ এটাকেই খুঁজে বের করতে হবে আমাকে। আমি একা পারবো না, আরো একজন লাগবে। জুম্মন আমাকে নিয়ে এসছে ঠিকই,
তাকেই লাগবে এই কাজ করার জন্য। আমাকে নিয়ে এসছে জুম্মন কসাই। দৈব আগুন ধরতে গেছে বাহাদুরি দেখিয়ে। ওই যে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে, বৃষ্টির ভেতরে পড়ে আছে কাত হয়ে। ওকে আমি উঠাতে যাব সেই শক্তি আমি পাচ্ছি না। আবার আমি যদি কবরের দিকে নজর সরিয়ে ফেলি কবর থেকে, তাহলে বিপদ, মারাত্মক বিপদ। মনে পড়ে যায় একটু আগেও সব ঠিক ছিল, হুট করে চিৎকার, বৃষ্টি, দৈব আগুন, ব্যাস পুরো পরিবেশ বদলে গেল। এই সেই কবর যার ভেতর আছে সেই সুপ্ত, যে নিশ্চুপ কিন্তু জাগ্রত। গোঙানির শব্দ, জুম্মন একটু শব্দ করলো। মানুষ ব্যথায় যেভাবে কোকায় ওভাবেই শব্দ করলো সে। হুশ এসেছে শালার। যাই হোক, ভালো হলো অন্তত। কিন্তু আমি স্টেট গার্ড। আমার যদি চোখ সরে যায় কবর থেকে, সেই সুপ্ত জাগ্রত আত্মা, সত্তাটা বেরিয়ে আসবে। বন্দি দশায় ক্ষুধা তার লেগেছে অবশ্যই, পিপাসা আরো মারাত্মক, কারণ আমি তাকে দেখতে পাচ্ছি, বাস্তবে নয়, কল্পনার মধ্যে। আমার চোখ দেখছে সেই ডিবির ভেতর উল্টা কবরে বন্দি হলো, তাকে আমি চলাফেরা করতে দেখছি। সেই কবরের ভেতর থেকে লিকলিকে গরনের সেই দেব, তার মাথায় একটা মুকুট, বাকি শরীরের যেন সবই চামড়া, কিন্তু কোনো চামড়া নেই, শুধু মাত্র মাংস। সে কুকুরের মতো বৃষ্টির পানি লিক করে পান করছে। এদিক সেদিক তাকাচ্ছে সে। আমি দেখতে পাচ্ছি মাটি ধুয়ে উঠছে রক্ত। সেই না পাকি ঘিন করছে আমার। ওদিকে সেই কুয়াশা, ঘন কুয়াশা বিরাজ করছে, তার ভেতরে কেউ, সেই বুড়ি পিচাসী। কাদের, দ্রুত সাড়া দাও। আমি অপেক্ষা করছি কাদেরের জন্য। পাহারায় দাঁড়িয়ে আছে আমি, হাতে শাবল নিয়ে। সেই লিকে দেব কাদা মাটি নিজের গায়ে মাখছে। এদিকে আমার মনে পড়ছে এক এক করে গত কয়েকদিন আগের কথা। কেন এলাম আমি এই অভিশপ্ত জায়গায়, যেখানে কেবল দৈব মন্ত্র পাঠে এক কুৎসিত ধ্বনি প্রচারিত হচ্ছে। উল্টো কবরের বন্দী দেব আমার মুখোমুখি। সে খুব নেগেটিভ স্থান। জুম্মন উঠে ধাতস্থ হয়ে বসল। বৃষ্টি পড়ছে। টুক করে লাফ দিয়ে সে দাঁড়ানো কবরে আবার ঢুকে গেল। সেই দেবটা আবার ঢুকে গেল। তাকে আমি দেখতে পাচ্ছি, নিজেকে সে ঘুম পাড়াচ্ছে। লিকলিকে চামড়াহীন দেহ, শুধু মাংস দেখা যাচ্ছে। ডানে বায়ে মাথা একবার ঘুরে এমনভাবে মূর্তির মতো হয়ে গেল যেন কিছুই এখানে হয়নি। আর সেই কুয়াশা কেটে গেল। কিছু সময়ের বিরাম। এর মানে হলো পরিবেশ আমার অনুকূলে। শাবল নামিয়ে রাখলাম। মাটির দিকে চোখ গেল। লালচে রক্ত ভাবটা যেন ঝুয়ে যাচ্ছে। বৃষ্টি যেন না পাকি মুছে দিচ্ছে। আবার সেই দেব যেন সজীব হলো। আমার পেছনে শব্দ হলো বড় ডেকচির উপর থেকে কিছু পড়ার। আমি পেছনে তাকালাম। একটা বড় ডেকচি রাখা, যার আকার অদ্ভুত। তার সামনে এক বিকট মূর্তি, দুই হাতের তালু এমনভাবে বাঁধা যেন একটা শিশু যেখানে সেখানে বসতে পারে। আমার পেছনে শব্দ হলো এবার কবরের দিকে। জুম্মন উঠে গেছে আগেই, হাত ঢুকিয়ে দিয়েছে সে কবরের ভেতর। বলছিল, মূর্তিটা এখানেই থাকার কথা রে, মূর্তিটা এখানেই থাকার কথা। আমি দেখছি সেই দেবের চামড়াহীন শরীরের ভেতর জুম্মনের হাত যাচ্ছে। দেবের চেহারায় এক নোংরা আবেদনময়ী ভাব। সে যেন যৌন সুখ অনুভব করছে। হাত সরাতে বললাম জুম্মনকে, কিন্তু ততক্ষণে ওর হাতে উঠে গেছে মূর্তি। টেনে হিচড়ে বের করে আনলো এমন ভাবে যেন তাক হয়ে যাওয়া কফিনকে চিরে এনেছে। মূর্তিটা বাস্তবে তা এক হাতের চেয়ে বড়। কিছু কাপড় লেগে আছে। জুম্মন সুখে বলল, লাশের পিন্দান্না কাপড়, চল একেবারে এটাকে মুক্তি করে দিই। আমার পেছনে আবার শব্দ হলো, আবার সেই পাতিল পড়ার শব্দ, কিন্তু এবার ধস্তাধস্তির শব্দ হচ্ছে, সাথে বাচ্চার কান্নার শব্দ। পেছনে বিশাল আকারের মূর্তি। কিছু মানুষ, বাঙালি নয়, পাহাড়েরও নয়, পোশাক আর ফুলের মালা তাদের পরনে। একটা বাচ্চা বসে আছে সেই হাতের তালুতে মূর্তির, নিজের কোলে নিয়ে যেন বসে রয়েছে সেই দেব। হাড়ি কাঠ একটা সামনে, রক্তাক্ত বিভীষিকাময় হাড়ি কাঠ। সেই বাচ্চাকে নামিয়ে আনা হলো, হাড়ি কাঠের উপর তাকে রাখা হলো। বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে এক বুড়ি নারী। ধক ধক করে যেন জ্বলে উঠল হাড়ি কাঠ, কিন্তু আগুনে নয়, এক অদ্ভুত দৈব আভায়। বলি দেওয়া হলো শিশুকে। তার মাথা যে পড়ল মূর্তির পায়ের কাছে, আর রক্ত পড়তে লাগলো ডেকচিতে। আমি শুনতে পাচ্ছি সেই শব্দ,
শব্দ শুনতে পাচ্ছি নিজের কানে। সেই বুড়ি নারী মাথাটা তুলে নিয়ে রাখলো সেই মূর্তির 2 হাতের তালুতে। নিঃশেষ নির্জীব হয়ে গেল শিশুটা। ওরা উদ্যম ভাবে মন্ত্র পড়ছে। ভয়? কিসের ভয়? ভয় নেই। সত্য সর্বদা সত্য, মিথ্যা সর্বদা মিথ্যা। আমার মুখ দিয়ে আমার ইচ্ছার বাইরে বেরিয়ে এলো লাকাদ জাআল হক ওয়া জাহাকাল বাতিল, লাকাদ জাআল হক ওয়া জাহাকাল বাতিল, লাকাদ জাহাল হক ওয়া জাহাকাল বাতিল। আমি চিৎকার করছি, আমার হাত পা কাঁপছে রাগে, আমার হাত পা কাঁপছে কুফরের বিরুদ্ধে, আমার হাত পা কাঁপছে ধ্বংস করার জন্য। ওদের রক্ত উঠে গেছে আমার মাথায়। আমি শাবল নিজের হাতে নিয়ে সেই কবরে বাড়ি মারতে লাগলাম। আমার নজর তখন মূর্তি খুঁজে বেড়াচ্ছে। জুমুর সেই মূর্তি মাটিতে ফেলে দিয়ে অন্য শাবল দিয়ে মারি মারতে শুরু করলো। আমি জ্ঞানহীন পশুর মতো শাবল দিয়ে মূর্তিকে ভাঙার চেষ্টা করছি। জানি না ভাঙছে না কেন, কিন্তু মারছি শুধু। আমার হাত এক এক আঘাতের প্রকম্পয় উল্টো আঘাত পাচ্ছে, কিন্তু মূর্তি ভাঙছে না। আশপাশ থেকে চিৎকার, কান্না, শিয়াল আর পশুর ডাক ভেসে আসছে। কান ঝালাপালা হয়ে গেছে। আর বৃষ্টি ঢং শব্দ হলো। আমার হাত ব্যথা করছে প্রচন্ড। শব্দটা এলো এমন ভাবে মনে হচ্ছে মাটির নিচ থেকে কিছু বের হয়ে আসবে এমন। সেই পথ যেন খুঁজছে, কি যেন বেরিয়ে এলো কবরটা থেকে। এরপর আবার শব্দ এলো। কবরের ভেতরে সেই দেব, কেমন যেন মনে হচ্ছে আধমরা, কিন্তু তার চাহানি কেমন যেন ভিন্ন। ইন্টিমিডেশন, এক আগ্রাসন এগিয়ে আসবে মনে হলো। বক বক করে বেরিয়ে আসতে শুরু করলো রক্তের মতো এক ধরনের লাল কিন্তু মারাত্মক গন্ধযুক্ত পানি, যেন একটা পাইপলাইন ফেটে পানি বের হচ্ছে উচ্চ গতিতে। বক বগে পানিগুলো পড়তে লাগলো। কুপির আলোতে সেই লাল পানি বৃষ্টির পানির সাথে মিশে যাচ্ছে। কে জানি আমার পা টান দিল। আমি পড়ে গেলাম মুখ থুবড়ে। এমন জায়গায় পড়লাম যেখানে মূর্তির পাদদেশে আমার মাথা বরাবর। জুম্মন আমাকে টেনে তুললো। সে বারবার বলছিল, চলে এটাকে কবরে দেই, আবার কবরে দেই, শয়তানটা কবর দেই। কিন্তু সেই সময় রিয়েলাইজেশন হলো আমার এক অদ্ভুত ব্যাপার। পাথর কাটা যায়, আবার ভাঙা যায়, তাহলে আমি পারছি না কেন? লোহার তো নয়, পাথরের। কারণ পানির ছিটা সুস্থে দেখেছিলাম আমি, লোহা এমন করে না। আর আমার হাতে সেই শক্তি নেই আর, কিন্তু মহাশক্তিধর একজন আছেন তো। জাহিদ ভাই তখন বললেন, হে পাথর, তুই আল্লাহর, তোকে ছেঁচে কেটে যেই আকার দিয়েছে সেই আকার আল্লাহ পছন্দ করেন। তুই ভেঙে গুঁড়ো হলেও তোর মালিক আল্লাহ, কিন্তু তোকে যেই আকার ধারণ করতে দেয়া হয়েছে আল্লাহ তা পছন্দ করেন না। আমি ভাঙবো তোকে এবার। এই কথা বলেই জাহিদ ভাই আবার শাবল দিয়ে আঘাত করতে লাগলেন। সাথে জুম্মনও আঘাত করতে লাগলো। প্রথমে মাথার এক পাশ ভাঙলো কয়েক আঘাতের পর। তখনই সারা জঙ্গল জুড়ে এক নারকীয় মাতমের শব্দ ভেসে আসছে। বক বক করে যেন বান ভাঙা পানি বেরিয়ে আসতে লাগলো সেইখান থেকে। জাহিদ ভাই তা দেখে আরো ক্ষিপ্রভাবে ভাঙতে লাগলেন। মাথাটা সম্পূর্ণ ভেঙে গেল, সাথে এক পাশে এবড়ো ভাব। মূর্তি ভেঙে যাওয়া মাত্রই জুম্মন পড়ে যায় নিচে, এবং সেই চামড়াহীন দেব কবর থেকে বেরিয়ে জুম্মনের পা ধরে হ্যাচকা টাকে টেনে নিয়ে যায় কবরের ভেতর। আচমকা এমন ঘটনায় বুঝে উঠতে পারেননি জাহিদ ভাই কি করবেন, কিন্তু জুম্মন আটকা গিয়েছিল কবরের মুখে। জাহিদ ভাই সেখান থেকে তাকে টেনে বের করার চেষ্টা করতে লাগলেন। জাহিদ ভাইকে এক অদ্ভুত শক্তি ঘিরে ধরে মারাত্মকভাবে শ্বাস রোধ করতে শুরু করলো, কিন্তু তবুও শেষ চেষ্টা করে যাচ্ছিলেন। তীব্র মনোবল ভর করে মারাত্মক কষ্ট করে জাহিদ ভাই টেনে বের করে আনেন জুম্মনকে। জাহিদ ভাই বুঝতে পারছিলেন দেব বা সেই শক্তি, সেই দৈব শক্তি পরাজিত হয়েছে। তারা ছিলেন বিধ্বস্ত, চলাফেরা সম্ভব ছিল না। কিন্তু বৃষ্টিতে আর ভিজে থাকায় ক্লান্তিতে চোখ বুঝে গেছে তাদের। জাহিদ ভাইয়ের আবছা হুঁশ ছিল। জুম্মন তাকে টেনে নিয়ে যাচ্ছে এইটুকুই, এরপরের কথা তার মনে নেই। বৃষ্টি কমার পর প্রায় অনেক রাতের দিকে তাকিয়ে তাদের খোঁজার জন্য জুম্মনের সেই পাহাড়ি লোক 2 জন সয়ে এসেছিল, কিন্তু রাতে আর সম্ভব ছিল না ফিরে যাওয়া। দিনের বেলা জাহিদ ভাইয়ের ঘুম ভাঙে, এরপর তারা ফিরে আসেন। অবশ্য জাহিদ ভাই হাঁটতে পারছিলেন না। তবে
শেষবার ওই জায়গায় দাঁড়িয়ে চারপাশ তিনি দেখেছিলেন, ভালো করে দেখে নিয়েছিলেন একবার। আর ভেঙে পড়ে থাকায় সেই মূর্তিকে দেখেছিলেন তিনি। বলেছিলেন তিনি, পাথরের সো কল্ড ভগবান আজ ভেঙে পড়ে আছে, আর আসল স্রষ্টা ওই উপরে। মিথ্যা বাতিল, মিথ্যা বাতিল, মিথ্যা বাতিল। আজ থেকে মোটামুটি 8 থেকে 9 বছর আগের ঘটনা। তখন আমি আমাদের গ্রামে থাকতাম। আমাদের বাড়ির পাশে একটা পুরনো পুকুর আছে, খুব বড় না কিন্তু গভীর, আর চারপাশে বড় বড় শিমুল আর কাঁঠাল গাছ দিয়ে ঘেরা। দিনের বেলাতেও জায়গাটা একটু অদ্ভুত লাগে। আর গ্রামের লোকজনও বলে সন্ধ্যের পর ওই পুকুরে কেউ যায় না, কারণ আগে নাকি ওখানে একটা মেয়ে ডুবে মারা গিয়েছিল। এইসব কথা আমি তখন খুব একটা বিশ্বাস করতাম না, ভাবতাম গ্রামের মানুষের বাড়িয়ে বলা। কিন্তু যেদিন ঘটনাটা ঘটল সেদিন বুঝলাম কিছু কিছু জিনিস ব্যাখ্যার বাইরে। সেদিন ছিল ভাদ্র মাসের এক দুপুর, গরমে প্রাণ যায় যায় অবস্থা। আমি আর আমার বন্ধু শুভ ঠিক করলাম পুকুরে নেমে একটু স্নান করে আসব। দুপুর তখন প্রায় 1:30। চারপাশে একদম চুপচাপ, সবাই খাওয়া দাওয়া করে ঘুমোচ্ছে। আমরা দুজন গামছা নিয়ে পুকুরে গেলাম। প্রথমে সবকিছু একদম স্বাভাবিকই ছিল, জলে নেমে ঠান্ডা লাগছিল ভালোই। আমরা সাঁতার কাটছিলাম, হাসি ঠাট্টা করছিলাম। কিন্তু মোটামুটি 5-10 মিনিট পর থেকেই একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করতে শুরু করি। জলের তাপমাত্রা হঠাৎ করে অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল, যেন নিচ থেকে বরফের মতন ঠান্ডা কিছু উঠে আসছে। আমি ভাবলাম হয়তো গভীর জায়গায় চলে এসেছি, তাই এমন লাগছে। কিন্তু শুভ বলল সেও একই জিনিস অনুভব করেছে। তখনও আমরা ব্যাপারটা খুব একটা গুরুত্ব দেইনি, কিন্তু কিছুক্ষণ পর আমি স্পষ্ট অনুভব করলাম আমার পায়ের কাছে কেউ খুব আস্তে করে স্পর্শ করছে। প্রথমে ভেবেছিলাম হয়তো মাছ, কিন্তু স্পর্শটা মাছের মতো না, যেন মানুষের আঙ্গুল, ঠান্ডা কাঁপানো স্পর্শ। আমি ভয় পেয়ে পা তুলে নিলাম আর শুভকে বললাম। সে হাসতে লাগলো, বলল আমি নাকি ভয় পাচ্ছি। কিন্তু ঠিক তখনই শুভর মুখের হাসি মিলিয়ে গেল। সে হঠাৎ করে চিৎকার করে উঠল, বলল, এই আমার পা ধরে টানছে কেউ যেন, এ ভাই বাঁচা রে। আমি দেখলাম সত্যি সে নিচের দিকে ডুবে যাচ্ছে। আমি তাড়াতাড়ি করে তার হাত ধরলাম, কিন্তু টানটা এত জোরে ছিল যে মনে হচ্ছিল কেউ নিচ থেকে টেনে নিচ্ছে। আমরা দুজন প্রাণপণে চেষ্টা করে কোনো মতে ওপরে উঠলাম। তখন দুজনেই হাঁপাচ্ছি, বুক ধরফর করছে। আমরা সিদ্ধান্ত নিলাম উঠে যাব, কিন্তু উঠতে গিয়েও দেখি আরও অদ্ভুত একটা জিনিস। পুকুরের এক কোণে, যেখানে খুব কম লোক যায়, সেখানে জলের ওপর একটা কালো ছায়ার মতন কিছু ভাসছে। প্রথমে মনে হলো গাছের ছায়া, কিন্তু সেটা ধীরে ধীরে নড়ছে আর আমাদের দিকে এগোচ্ছে। শুভ তখন প্রায় কাঁদতে শুরু করেছে। আমি তাকে বললাম দ্রুত পায়ে উঠতে। আমরা সাঁতরে পাড়ের দিকে যেতে লাগলাম, কিন্তু যত এগোচ্ছি মনে হচ্ছে পাড়টা যেন দূরে সরে যাচ্ছে, যেন আমরা একই জায়গায় আটকে আছি। তখনই আমার কানে খুব আস্তে একটা মেয়ের কণ্ঠস্বর ভেসে এলো, খুব কাছে, কিন্তু চারপাশে কেউ নেই। সে বলছে, এত তাড়াতাড়ি চলে যাচ্ছিস কেন, একটু থাক না। সে আওয়াজটা এত ঠান্ডার এত ফাঁপা যে আমার শরীর অবশ হয়ে যাচ্ছিল। আমি চারপাশে তাকালাম, কিছুই নেই, কিন্তু আওয়াজটা যেন আমার কানের ভেতর থেকেই আসছে। শুভ তখন সম্পূর্ণ আতঙ্কিত। সে বলল সেও একই আওয়াজ শুনেছে। আমরা মরিয়া হয়ে সাঁতার কাটতে লাগলাম। হঠাৎ করে শুভ আবার থেমে গেল। আমি তাকিয়ে দেখি তার চোখ কেমন ফাঁকা হয়ে গেছে, মুখে কোনো অভিব্যক্তি নেই। সে ধীরে ধীরে পেছনের দিকে ঘুরছে, সেই কালো ছায়ার দিকে। আমি চিৎকার করে তাকে ডাকলাম, কিন্তু সে কোনো উত্তর দিল না, যেন আমাকে শুনতেই পাচ্ছে না। সে ধীরে ধীরে সেই ছায়ার দিকে এগোতে লাগলো। আমি তার হাত ধরে টানলাম, কিন্তু সে অস্বাভাবিক শক্তি দিয়ে আমাকে সরিয়ে দিল। তার চোখ তখন পুরো সাদা হয়ে গেছে, ঠোঁট কাঁপছে, আর সে খুব আস্তে আস্তে বলছে, ওই দিকে যেতে হবে, ও ডাকছে। আমি বুঝতে পারছিলাম না কি করব। তখন আমি শেষ চেষ্টা হিসেবে জোরে একটা থাপ্পড় মারলাম ওকে। সে হঠাৎই চমকে উঠল,
যেন ঘোর থেকে বেরিয়ে এলো। আর ঠিক তখনই দুজনেই দেখলাম সেই ছায়াটা জলের ওপর উঠে দাঁড়ালো, যেন একটা মানুষের আকার নিচ্ছে, কিন্তু পুরোটা পরিষ্কার না, শুধু একটা আবছা অবয়ব, লম্বা চুলের মতন কিছু ঝুলছে, আর সেটা আমাদের দিকেই তাকিয়ে আছে। যদিও চোখ যাচ্ছিল না, কিন্তু অনুভব করা যাচ্ছিল। সেই মুহূর্তে আমরা আর কিচ্ছু ভাবিনি, প্রাণপণে সাঁতরে পাড়ে উঠে পড়লাম। পাড়ে উঠে দৌড়ে বাড়ির দিকে চলে এলাম। বাড়ি এসে দেখি শুভর শরীর কাঁপছে, জ্বরের মতন অবস্থা, আর সে বারবার বলছে ও আমাকে ডাকছিল, ও বলছিল আমি ওর সাথেই থাকি। আমরা বিষয়টা বাড়িতে বললাম। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু শুভর অবস্থা খারাপ হতে থাকলো। রাতে তার জ্বর 100 ছাড়িয়ে গেল, আর সে ঘুমের মধ্যে অদ্ভুত অদ্ভুত কথা বলতে লাগলো, এমন ভাষা যা আমরা বুঝতে পারছিলাম না। কখনো হাসছে, কখনো কাঁদছে, আর মাঝে মাঝে খুব কর্কশ গলায় বলছে, আমাকে কেন ছেড়ে এলি, আমি তোকে ছাড়বো না। তখন বাড়ির বড়রা ভয় পেয়ে গেল। গ্রামের এক বুড়ো কাকুকে ডাকা হলো, যিনি এসব ব্যাপার বোঝেন। তিনি এসে শুভকে দেখে বললেন, এটা সাধারণ অসুখ না, ওকে ধরেছে। তিনি কিছু মন্ত্র পড়লেন, গায়ে জল ছিটালেন, আর একটা জিনিস করলেন যেটা আজও ভুলতে পারিনি। তিনি শুভর কানের কাছে গিয়ে খুব জোরে বললেন, যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা। তখন শুভ হঠাৎ করে একদম অন্য গলায় চিৎকার করে উঠল, একটা মেয়ের কণ্ঠস্বর, কাঁদছে আর বলছে, আমি একা, আমাকে যেতে বলো না। সেই আওয়াজটা এত ভয়ঙ্কর ছিল যে আমাদের শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল। প্রায় 1 ঘন্টা ধরে এভাবে চলল। শেষে শুভ অজ্ঞান হয়ে গেল, আর ধীরে ধীরে তার জ্বর কমতে শুরু করলো। পরের দিন সে কিছুই মনে করতে পারছিল না, শুধু বলল সে জলে নামার পর একটা ঠান্ডা হাত তার পা ধরেছিল। তারপর আর কিছু মনে নেই। সেই ঘটনার পর থেকে আমরা কেউ ওই পুকুরে যাইনি। গ্রামের লোকজনও আরও সাবধান হয়ে গেল। পরে শুনেছিলাম সত্যি অনেক বছর আগে ওই পুকুরে একটা মেয়ে ডুবে মারা গিয়েছিল। সে নাকি প্রায় দুপুরবেলা কাউকে না কাউকে ডাকতো, কিন্তু আগে কখনো কেউ এতটা কাছ থেকে দেখেনি বা এমন অভিজ্ঞতা হয়নি। অমিতদা, আমি জানি এই ঘটনাটা শুনে অনেকেই ভাবতে পারে এটা কল্পনা, কিন্তু আমি নিজে যা দেখেছি, যা অনুভব করেছি, সেটা কোনোভাবেই বানানো না। এই ঘটনা আমার জীবনটাকেই বলতে পারো একদম বদলে দিয়েছিল। বদলে দিয়েছিল মিন্স, আমি যেগুলো বিশ্বাস করতাম না, তারপর থেকে আমি এগুলোকে বিশ্বাস করতে বাধ্য হই। যাই হোক, কেমন লেগেছে অমিতদা তুমি আমাকে বলো। যদি ঘটনাটা নাও শোনাও তাও কোনো দুঃখ নেই, কিন্তু তুমি পড়েছো এটা আমাকে জানিও। যদি পড়ে থাকো তাহলেই আমার হবে। যাই হোক, ভালো লাগলে শুনিও দাদা। হ্যাঁ, দারুণ লেগেছে। এমন ঘটনা শুনলে আমাদের ভয় লাগবে, এমন ঘটনা শুনলে আমরা আতঙ্কিত হব, এইরকম একটা বিষয়। এমন ঘটনা খুব কম আসে। এসব ঘটনা শুনতে খুব ভালো লাগে আমার, বা পড়তেও ভালো লাগে। যাই হোক, এই ছিল ঘটনা। পাম্পের একমাত্র নিয়ন সাইনটা হঠাৎ একটা স্পার্ক করে নিভে গেল। চারপাশের দূরপাল্লার গাড়ির হর্ন বা হাইওয়ের চিরচেনা বাতাসের শব্দ সবকিছু 1 সেকেন্ডের মধ্যে উধাও হয়ে মরণ নীরবতা নেমে এলো। তখনই পাম্পের নজরের পাশ থেকে একটা তীব্র গন্ধক আর পোড়া চামড়া গন্ধ আমার নাকে এসে পড়ল। আমি পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম। যেখানে আলোর তীব্রতা গিয়ে পড়ল, তা দেখার পর আমার বুকের ভেতরটা ধক করে উঠল। এতক্ষণ আমার বাইকে তেল ভরে দেওয়া সে চীনা পাম্প অপারেটর ছেলেটি অদ্ভুত এক ঝটকায় লম্বা হতে শুরু করেছে। অন্ধকারের মধ্যেই আমি দেখলাম তার উচ্চতা বেড়ে পাম্পের ছাদটা ফুঁড়ে উপরে উঠে গেছে। যখন সে এক ঝটকায় আমার দিকে ঘাড় ঘুরিয়ে তাকালো, তখন আমার কলিজা প্রায় শুকিয়ে গেল। তার মুখে কোনো চোখ, নাক, কোনো কিছুই নেই, কেবল মসৃণ কুচকুচে কালো চামড়ার একটা ফাঁকা অংশ, আর তার দুটো পা সম্পূর্ণ উল্টো দিকে ঘোরানো। সে তার দীর্ঘ কঙ্কাল সারা হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার কলারটা চেপে ধরল, আর একটা বিকট
গগনবিদারী চেরা গলায় হেসে উঠে বলল, নিশি রাতে জিনের ডারায় তুই তেল নিতে আসছিস রে বোকা? চল, আজকে তোকে তেল দিয়েই ভরে দেব। এই ঘটনা 2023 সালের সেপ্টেম্বর মাসের। আমার নাম ফয়সাল। আমি পেশায় একজন সেলস এক্সিকিউটিভ। তাই প্রায় জায়গায় মোটর বাইক নিয়ে ঢাকার বাইরে বিভিন্ন জেলায় আমার ট্যুর করতে হতো। সেদিন সিলেট থেকে কাজ শেষ করে ঢাকায় ফেরার পথে বেশ রাত হয়ে গিয়েছিল। তখন ঘড়িতে আনুমানিক রাত 2:30। হাইওয়েটা কুয়াশায় একদম ঢাকা ছিল, আর আমার বাইকের ফুয়েল ইন্ডিকেটর তখন একদম লাল দাগ ছুঁয়ে ফেলেছে। ঠিক তখনই কুয়াশার ভেতর থেকে একটা পেট্রোল পাম্পের আলো আমি দেখতে পেলাম। তো আলো দেখার পরেই আমি প্রায় হাঁপ ছেয়ে বাঁচলাম। পাম্পটা দেখতে বেশ পুরনো ছিল এবং সেখানে কোনো গাড়ি বা অন্য কোনো মানুষ ছিল না। আমি বাইকটা থামিয়ে হর্ন দিতেই ভেতর থেকে একটা নীল রঙের শার্ট পরা এক অপারেটর ছেলে বের হয়ে এলো। আমি বললাম, ভাই, আমার তো বাইকে তেল নেই, ফুল ট্যাঙ্ক করে দাও। তখন সেই ছেলেটি কোনো কথা না বলে যান্ত্রিকভাবে নজলটা দিয়ে আমার বাইকের ট্যাঙ্কে ঢুকিয়ে দিল। কিন্তু ঠিক তখনই আমি খেয়াল করলাম যে পাম্পের মিটারে কোনো রিডিং উঠছে না, অথচ তরল কিছু একটা ভেতরে পড়ার শব্দ হচ্ছে। আর তার চেয়ে অদ্ভুত ব্যাপার হলো, চারপাশের হাইওয়ের চেনা শব্দ, দূর থেকে আসা কোনো ট্রাকের আওয়াজ বা বাতাসের শব্দ সবকিছু যেন এক পলকেই গায়েব হয়ে গেল। যেন চারপাশটা কোনো এক গভীর কবরের মতো নিস্তব্ধ হয়ে গেল। বাতাসে হঠাৎ করে একটা তীব্র পচা মাংসের আর সালফারের গন্ধ ছড়িয়ে পড়ল। ঠিক তখনই পাম্পের মাথার ওপর একমাত্র নিয়ন লাইটটা দপ করে নিভে গেল। আমি অন্ধকারে দাঁড়িয়ে যখন মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইটটা অন করলাম, তখন আলোর তীব্রতা সেই ছেলের ওপর পড়তেই আমার পায়ের তলার মাটি সরে গেল। আলোর নিচে তার শরীরটা অদ্ভুত এক ভঙ্গিতে মোচড় দিয়ে সোজা ওপরের দিকে বাড়তে শুরু করলো। এক পলকেই তার উচ্চতা সাধারণ মানুষের চেয়ে অন্তত 3 গুণ বেশি হয়ে গেল এবং মাথাটা গিয়ে ঠেকল পাম্পের টিনের চালের মগডালে। যখন সে ধীর গতিতে আমার দিকে ঘাড় ঘোরালো, আমি দেখলাম তার মুখে কোনো চোখ, নাক বা কোনো কিছুই নেই, এমনকি চামড়াও নেই। কেবল কুচকুচে কালো চামড়ার মতো একটা ফাঁকা মসৃণ অংশ। আর তার হাঁটু থেকে নিচের পা দুটো সম্পূর্ণ উল্টো হয়ে ঘুরে আছে। ভয়ে আমার পুরো শরীর অবশ হয়ে গেল। পা দুটো বাইকের পেডেলের সাথে জ্যাম হয়ে গেল। সে তার সেই দীর্ঘ কঙ্কালসার হাতটা বাড়িয়ে এক ঝটকায় আমার গলাটা চেপে ধরে আমাকে বাইক সহ শূন্যে ভেসে তুলল। তাই অক্সিজেনের অভাবে আমি ছটফট করতে লাগলাম। আর তার সেই অবয়বহীন মুখের ভেতর থেকেই একটা চেরা গলায় ফিসফিসানি ভেসে এলো এবং বলল যে এই পাম্প আরো 5 বছর আগেই আগুনে পুড়ে শেষ হয়ে গেছে, তাই আজকে তোকেও এখানে পুড়তে হবে। এই কথা বলতেই আমার ভেতরের সমস্ত শক্তি যেন একদম একাকার হয়ে গেল। তখন আমি আমার মনকে শক্ত করে মনের সমস্ত শক্তি এক করে সূরা ইখলাস এবং সূরা নাস পড়তে শুরু করলাম। আমি যখনই এই 2 সূরা পড়া শুরু করলাম, তখন অলৌকিকভাবে আল্লাহর নাম মনে মনে আসতেই একটা তীব্র অদৃশ্য বাতাসের ধাক্কায় সে আমাকে মাটিতে আসার দিকে ফেলে দিল। আর এক মুহূর্তের মধ্যে পুরো পাম্পের অবয়বটা একটা কালো ধোঁয়ার ঝাপটার মতো বাতাসে মিলিয়ে গেল।
পরদিন সকালে হাইওয়ে পুলিশ আমাকে রাস্তার পাশে একটা পরিত্যক্ত পোড়া কাঠামোর ধ্বংসস্তূপের মধ্যে থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে এবং আমাকে স্থানীয় একটা কাছেই হসপিটালে ভর্তি করে দেয়। আমার জ্ঞান ফিরতে প্রায় 2 দিন সময় লেগেছিল এবং আমার গলায় সেই রাতে চেপে ধরা পুরো কালো রঙের নখের দাগ স্পষ্ট বসে গিয়েছিল। আমাকে পুলিশ জানিয়েছিল ওই পাম্পটি আসলেই প্রায় 5 বছর আগে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ধ্বংস হয়ে গিয়েছিল এবং তারপর থেকে ওটা পরিত্যক্ত হয়ে আছে। এখন আমি সুস্থ, কিন্তু আজও রাতে লং ড্রাইভে যাওয়ার সময় যদি হাইওয়ের পাশে কোনো নির্জন পেট্রোল পাম্প দেখি, তখন আমার শরীর ভয়ে শিউরে ওঠে। আমার মনে হয় সেই ধ্বংসস্তূপের অন্ধকার থেকে সেই দীর্ঘ জিনটা আজও আমার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলছে, তোর বাইকে তেল তো শেষ হলো, এবার তোর পালা। তো এই ছিল ভাই আজকের ঘটনা। আশা করছি আজকের ঘটনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে। আজকের মতো এখানে বিদায়। আল্লাহ হাফেজ।